আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থনীতির ওয়ান শট এমসিকিউ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা পড়বো অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়। এই ক্লাসগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে করলে এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। সব টাইপসের এমসিকিউ আমরা এই ক্লাসগুলোতে আলোচনা করেছি একদম বেসিক সহকারে। সো চলো শুরু করা যাক আজকের লেসন। আমাদের প্রথম এমসিকিউ দ্বিতীয় অধ্যায়ের মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হবে। তা আমরা একটা সূচি করি, হ্যাঁ, সেই সূচি থেকে এটা আমরা ভালো আন্ডারস্ট্যান্ডিং হবে আমাদের। আমি যদি বলি শর্টকাটে যদি লিখে দিই, ভোগের পরিমাণ যেটা আমরা বলি কিউ মানে কোয়ান্টিটি, আর টি ইউ মানে হচ্ছে টোটাল ইউটিলিটি মানে মোট উপযোগ, আর এম ইউ মানে হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ। তো আমি যদি এভাবে করি যে আমরা ভোগ করতেছি একটা দ্রব্য, মোট উপযোগ 10, দুইটা দ্রব্য ভোগ করছি, মোট উপযোগ হচ্ছে 18, তিনটা ভোগ করছি, মোট উপযোগ হচ্ছে 24, চারটা ভোগ করছি, মোট উপযোগ 28, পাঁচটা ভোগ করছি, মোট উপযোগ 30, আরও দুইটা আমরা এক্সট্রা করে নিচ্ছি। তো ছয়টা ভোগ করছি, মোট উপযোগ তাও 30, 7টা ভোগ করছি, মোট উপযোগ মনে করো 28। আমি যদি বলি প্রান্তিক উপযোগগুলো নির্ণয় করো, কেমনে করতে হয় জানো? একদম শর্টকাট ওয়ে হচ্ছে একটার ক্ষেত্রে যেটাই মোট উপযোগ তাই প্রান্তিক উপযোগ লিখে দাও, তারপর তুমি মোট উপযোগের পার্থক্যগুলো লিখো। 18 থেকে 10 বাদ দিলে হবে 8, 24 থেকে 18 বাদ দিলে হবে 6, 28 থেকে 24 বাদ দিলে 4, 30 থেকে 28 বাদ দিলে 2, 30 থেকে 30 বাদ দিলে 0, 28 থেকে 30 বাদ দিলে 0, 28 থেকে 30 বাদ দিলে -2। তো দেখো আমি যদি তোমাদেরকে বলি 0 এটা হচ্ছে -2। তো আমি যদি বলি যে মোট থাকলে প্রান্তিক বের করবা, এখন যদি প্রান্তিক থাকতো মোট কেমনে বের করতা? সহজ পদ্ধতি বলে দিই। সহজ পদ্ধতি হচ্ছে প্রান্তিক থাকলে মোট বের করার ক্ষেত্রে আগে যেটা প্রান্তিক তা মোট লিখে দিবা, হ্যাঁ, ওই মোটের সাথে পরের প্রান্তিকটা যোগ করবা। মানে এই প্রান্তিক থাকলে মোট বের করবা, এই মোটের সাথে পরের প্রান্তিক যোগ করবা। 10 সাথে 8 যোগ করলে হবে 18, 18 সাথে 6 যোগ করলে হবে 24, 24 সাথে 4 যোগ করলে হবে 28, 28 সাথে 2 যোগ করলে হবে 30, 30 সাথে 0 যোগ করলে হবে আবার 30, 30 সাথে -2 যোগ করলে হবে 28। এভাবে করে মোট থাকলে প্রান্তিক, প্রান্তিক থাকলে মোট উপযোগ তুমি নির্ণয় করবা। আমাদের প্রশ্ন হচ্ছে মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হয়। দেখো এখান থেকে আলোচ্য বিষয় হচ্ছে বা বোঝার বিষয় হচ্ছে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয়, একদম ম্যাক্সিমাম লেভেল যদি হয় মোট উপযোগ, তখন প্রান্তিক উপযোগ হবে 0। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ হয় 0। অথবা তুমি বলতে পারো প্রান্তিক উপযোগ যদি 0 হয় মোট উপযোগ হবে সর্বোচ্চ, এমনও কোয়েশ্চেন হইতে পারে বিপরীত দিক থেকে। আবার বলতে পারি আমরা যে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ হ্রাস পায়, এই প্রশ্নটাও হতে পারে। আবার হতে পারে যে মোট উপযোগ হ্রাস পেলে, দেখো এতক্ষণ পর্যন্ত মোট উপযোগ বৃদ্ধি পাইছে, এখানে এসে হ্রাস পাইছে, মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, এই প্রশ্নটাও হইতে পারে। আবার আরেকটা প্রশ্ন হচ্ছে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হতে পারে কিন্তু মোট উপযোগ কখনো কি হয় না, ঋণাত্মক হয় না। মূলত এই চারটা মনে রাখবা, মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ 0, বা প্রান্তিক উপযোগ 0 হলে মোট উপযোগ সর্বোচ্চ। তারপর হচ্ছে মোট উপযোগ হ্রাস পেলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়, বা প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি পায়, হ্রাস পায়। এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় পরীক্ষা আসে এই এমসিকিউটা, হ্যাঁ। তাহলে একদম আমরা সবকিছু দেখে ফেলেছি, উপযোগ সম্পর্কে মোটামুটি মোট থেকে প্রান্তিক, প্রান্তিক থেকে মোট কেমনে বের করে সেটাও বলে ফেলেছি। এগুলো অনেক এমসিকিউতে আসবে, হ্যাঁ। তাহলে আমাদের উত্তর হচ্ছে, তাহলে আমরা বলতে পারি মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ কি হয়, আমরা বলবো প্রান্তিক উপযোগ হচ্ছে তখন 0 হয়। মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ 0 হয়। প্রথম এমসিকিউ উত্তর হচ্ছে 4। 2 নম্বর এমসিকিউ বলছে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কেমন হবে। এবার তোমরাই বলো আমাকে, প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কি হবে। প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয় মোট উপযোগ হ্রাস পাওয়া শুরু করে বা হ্রাস পায়, তাই না? তাহলে আনসার হবে হ্রাস পাবে। ইজি না একদম? ওকে, চলে আসি আমরা পরবর্তী এমসিকিউতে। 3 নম্বর বুঝতে, গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান অজ্ঞাত থাকে মানে অজানা থাকে, গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান অজানা থাকে তাকে কি বলা হয়। আমি তোমাদেরকে একটু শেখাই দিই, হ্যাঁ। একটা সমীকরণে কি কি থাকে আমি যদি লিখি এরকম, কিউডি সমান 10 মাইনাস মনে করো 2p, এটা একটা সমীকরণ, চাহিদা সমীকরণ। এটার মধ্যে এই পিটাকে আমরা বলি স্বাধীন চলক, পিটাকে বলা হয় স্বাধীন চলক, হ্যাঁ, স্বাধীন চলক বলা হয়, কেমন। আর এই কিউডিকে বলা হয় অধীন চলক, এটাকে আমরা অধীন চলক বলি, অধীন
চলক আমরা বলি, হ্যাঁ, অধীন চলক। আর এই যে ট্যান, এটাকে আমরা প্রথমত বলি, এই ট্যান এটাকে আমরা প্রথমত ধ্রুবক বলি, ধ্রুবক। যেহেতু এই ট্যান মানে ট্যান, গণিত শাস্ত্রে যে সকল রাশির মান স্থির, যেমন ট্যান মানে ট্যান, যেমন ধরো 1 2 3 এগুলো হচ্ছে ধ্রুবক মূলত, আর ছোট হাতে যেগুলো আছে ছোট হাতের ABCD সেগুলো ধ্রুবক। তাহলে ট্যান এটা একটা ধ্রুবক, এই 2 এটা একটা কি হবে, ধ্রুবক হবে, এটা একটা কি বলো, ধ্রুবক আমরা বলতে পারি। আবার এগুলো আলাদা আলাদা কিছু নাম আছে, যেমন এই ট্যানকে আবার ছেদক বলা হয়ে থাকে, ছেদক, ছেদক, ছেদক। তো ছেদক কি, ছেদক হচ্ছে মূলত গণিত স্বাধীন চলকের মান শূন্য হলে, স্বাধীন চলকের মান শূন্য হলে অধীন চলকের যে মানটা হয়, আমি যদি এই স্বাধীন চলকের মানটা 0 বসাই, এই পি এর জায়গায় 0 বসাই, তাহলে 2 × 0 গুণ করলে 0 হয়, তাহলে কিউডি মান হবে শুধু ট্যান, কারণ ট্যান থেকে 0 বের করলে ট্যানই হয়। স্বাধীন চলকের মান শূন্য হলে অধীন চলকের মান হয় ট্যান, ওইটাকেই স্বাধীন চলকের মান শূন্য হলে অধীন চলকের যে মানটা হয় সেটাকে মূলত ছেদক বলে। ওকে, তাহলে ট্যান হচ্ছে এখানে ছেদক। আর এই যে 2, এটা আরেকটা নাম আছে যেটাকে আমরা বলি সহগ। তাহলে সহগটা কি মূলত, সহগ হচ্ছে মূলত স্বাধীন চলকের সাথে যা গুণাকারে থাকে, স্বাধীন চলকের সাথে যা গুণাকার থাকে চিহ্ন ছাড়া, যেমন এখানে 2 এটা হচ্ছে সহগ, কিন্তু আমি যদি বলি -2, এটা কি, -2টাকে আমরা বলে থাকি মূলত ঢাল বা স্লোপ বলে থাকি, এটাকে আমরা ঢাল বা স্লোপ বলি। তাহলে আমি আবার একবার বলছি, এখানে কিউডি হচ্ছে অধীন চলক, ট্যান হচ্ছে ধ্রুবক এবং ছেদক দুইটাই বলা যাবে, 2কে হচ্ছে আমরা ধ্রুবক এবং সহগ বলতে পারবো, আর -2কে আমরা ঢাল বলবো, পিকে আমরা স্বাধীন চলক বলবো। তবে আমি যদি একটু চেঞ্জ করে দিই সমীকরণটা, আমি যদি বলি এই জায়গায় আমি এখন tan - 2p এভাবে না দিয়ে, হ্যাঁ, এই জায়গায় tan - 2p এভাবে না দিয়ে আমি যদি বলি এখানে এরকম যে a - bp, তখন কি হবে, তখন হ্যাঁ একে আমরা ধ্রুবকও বলবো, ছেদকও বলতে পারি। এটা যেহেতু ছোট হাতে এটাকে ধ্রুবক বলা যাবে, আবার এটাকে ছেদকও বলা যাবে, কারণ পি এর মান শূন্য হলে কিউডি মান হবে তাই। আবার বিকে আমরা ধ্রুবকও বলবো, সহগও বলবো। তবে যখন এরকম ধ্রুবকের মানটা অজানা হয়ে যাবে, যেমন একটু আগে যেটা লিখছিলাম সেটা হচ্ছে কিউডি সমান tan - 2p, tan এবং 2 জানা ছিল, তো tan এবং 2কে তাই শুধু ধ্রুবক আর ছেদক বলছি। কিন্তু যখন কোনো ধ্রুবকের মান এরকম অজানা হয়ে যাবে, মানে তুমি জানবা না কত আছে সেটা, যখন কোনো ধ্রুবকের মান অজানা হয় তখন সেটা আরেকটা বৈশিষ্ট্য হয়, সেটাকে আমরা পরামিতি বলি, পরামিতি বলা হয়ে থাকে, বা এটাকে আমরা বলে থাকি ইংলিশে প্যারামিটারস বা পরামিতি। তারপর হচ্ছে বি হচ্ছে, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা পরামিতি বলতে পারি, পরামিতি। এখন প্রশ্ন স্যার যদি পরীক্ষায় এ দিয়ে কি বলে, পরীক্ষা যদি এটা কি বলে, তখন তুমি অপশনের মধ্যে দেখবা সর্বনিম্ন আগে সর্বোচ্চ মানে পরামিতি আছে কিনা আগে দেখবা, যদি পরামিতি না থাকে তখন তুমি ছেদক আছে কিনা দেখবা, ছেদক না থাকলে তখন ধ্রুবক দেখবা। যদি তিনটাই থাকে আর যদি বহুপদী প্রশ্ন হয় তখন তিনটাই রাইট আনসার, আর যদি তিনটাই থাকে কিন্তু বহুপদী প্রশ্ন না তখন পরামিতি আনসার হবে, রাইট? ঠিক আছে, তাহলে আমরা একটা প্রশ্ন থেকে অনেকগুলো কিন্তু শিখে ফেলতেছি, এটা কিন্তু তোমাকে কাজে দিবে। দেখো তুমি পরবর্তী কোশ্চেনগুলো দেখলে বুঝতে পারবা, আমরা একটা ব্যাখ্যা সহ সুন্দর মতো বললে সবগুলো অন্য সব প্রশ্নের আনসার আমরা পারবো। হ্যাঁ, তাহলে আনসার হবে এটা কি, গণিত প্রক্রিয়ায় যে সকল রাশির মান অজ্ঞাত থাকে তাকে আমরা কি বলি, পরামিতি হবে। উত্তর কি হবে, পরামিতি। পারবো তো সবাই? আচ্ছা, তাহলে উত্তর গেল পরামিতি। চলো সে পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন বলছে গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান স্থির থাকে তাকে কি বলে, তোমরা অ্যান্সার করো। আমি একটু আগে বলে দিয়েছি, গাণিতিক প্রক্রিয়ায় যে সকল রাশির মান স্থির থাকে তাকে আমরা বলে থাকি কি, ধ্রুবক বলে থাকি, ধ্রুবক। যেমন ABCD ছোট হাতের এবং 1 2 3 সেগুলোকে আমরা ধ্রুবক বলবো। দেখো আমি কিন্তু একই টাইপের একই প্যাটার্নের কোয়েশ্চেনগুলো তোমাদের পাশাপাশি নিয়ে আসছি যাতে তোমরা ইজিলি রিলেট করতে পারো আর একটা প্রশ্ন পড়ে অনেকগুলো প্রশ্ন উত্তর করতে পারো। ঠিক আছে, তাহলে চলে আসি এরপর আমরা, তাহলে 3টা গেল, সরি 5 নাম্বারে আমরা চলে আসি, 4টা গেল। 5টা বলছে চাহিদার সমীকরণ কিউডি সমান 20 - 2p হলে চাহিদা রেখার ঢাল কত। তাহলে বলো এই রেখার ঢাল, এটার ঢাল কত, আমি একটু লিখে দিচ্ছি কিন্তু এরকম একটা সমীকরণের ঢাল কত। উত্তর হচ্ছে পি এর সাথে যা গুণাকারে থাকে, মানে স্বাধীন চলকের সাথে যা গুণাকারে থাকে চিহ্ন সহ সেটাকে আমরা ঢাল বলবো। ঢাল কত আছে এখানে, -2, এটা হচ্ছে ঢাল। আবার সংজ্ঞাটা লিখিও না, পরীক্ষা হলে যদি সংজ্ঞা আছে ঢাল কাকে বলে এটা লেখা যাবে না। ঢালের সংজ্ঞা হচ্ছে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে ঢাল বলে। কিন্তু আমরা চেনার উপায় বলতেছি যে পি এর সাথে যেটা গুণাকার আছে চিহ্ন সহ তাকে আমরা ঢাল বলছি, তার মানে -2 এখানে হচ্ছে ঢাল হবে, রাইট আনসার -2। চলে আসি, বলছে চাহিদার শর্ত কয়টি। সবাই জানি আমরা চাহিদার শর্ত হচ্ছে 3টা। কি কি?
কোন দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয়ের জন্য প্রয়োজনীয় অর্থ বা ক্ষমতা, 3 নম্বর হচ্ছে দ্রব্যটি ক্রয়ের জন্য অর্থ ব্যয়ের ইচ্ছা। এই 3টা শর্ত ফিল আপ হলেই তখন সেটাকে আমরা চাহিদা বলতে পারি, আদারওয়াইজ সেটা চাহিদা হবে না। তার বলছে চাহিদা সমীকরণ কোনটা? চাহিদা সমীকরণ কোনটা একটু আগে আমি লিখে দিচ্ছি কিন্তু, তাই না? দেখো একটা পড়লে কিন্তু অপরটা তোমার জন্য সহজ হয়ে যায়, কত মজার হয়ে যায়, বুঝতে কত ভালো লাগে, তাই না? তো আমি বলি চাহিদা সমীকরণের সহস্রূপ হচ্ছে একটা। হ্যাঁ, চাহিদা সমীকরণ সহজ এই ফরম্যাটে দেখবা যে কিউরি সমান এ মাইনাস বিপি, এই ফরম্যাটে অলওয়েজ চাহিদা সমীকরণ দেখবা। আমি যদি এক্সাম্পল লিখে দিই তাহলে এরকম হবে যে কিউরি সমান মনে করো একটু আগে লিখে দিয়েছিল, একটা ছিল আমরা একটু আগে দেখছি 20 মাইনাস মনে করো 2p, এরকম আমরা একটা দেখছিলাম একটু আগে, তাই না? আবার যদি বলে আমি যোগান সমীকরণের সহস্রূপ, এটা হচ্ছে চাহিদা সমীকরণের। যোগান সমীকরণের সহস্রূপ হচ্ছে 3টা। যোগান 3 ধরনের তুমি দেখতে পাবা। একটা হচ্ছে কিউএস সমান সি প্লাস ডিপি, এই ফরম্যাটে তুমি দেখবা। হ্যাঁ, আরটা তুমি দেখতে পাবা যোগান সমীকরণ দেখতে পাবা কিউএস সমান শুধু ডিপি ফরম্যাটে। আরটা তুমি দেখতে পাবা যে কিউএস সমান যে মাইনাস সি প্লাস ডিপি, এই ফরম্যাটে। আমি যদি এখানে তোমাদের লিখে দিই যে একটা এক্সাম্পল লিখে দিই একটা, যেমন কিউএস সমান লিখলাম 10 প্লাস মনে করো 3p মনে করো। হ্যাঁ, তো এটা হচ্ছে সি প্লাস ডিপি, মানে এখানে একটা ধ্রুবক প্লাস এখানে একটা ধ্রুবক পি থাকবে, এই যে ধ্রুবক প্লাস এখানে একটা ধ্রুবক পি থাকবে। আর ডিপিটা কেমন মনে করো কিউএস সমান আমি লিখলাম যে শুধু 3p মনে করো, এটা হচ্ছে ডিপি ফরম্যাট, মানে এখানে ধ্রুবক তারপর পি। আর এটা হচ্ছে আমি যদি লিখি এরকম কিউএস সমান -10, এই যে -10 প্লাস 3p, এটা হচ্ছে মাইনাস সি প্লাস ডিপি ফরম্যাট। তাহলে চাহিদার সমীকরণে একটাই রূপ এইটা। হ্যাঁ, এই ফরম্যাটে থাকবে, মানে এই ফরম্যাট হচ্ছে সহজ রূপ এটা, আর এরকম একটা এক্সাম্পল দিলাম। আর যোগান সমীকরণ এরকম 3টা ফরম্যাটে থাকতে পারে। ক্লিয়ার? তাহলে এখানে বলছে চাহিদার সমীকরণ কোনটি? কিউ সমান মাইনাস সি প্লাস ডিপি হবে। চাহিদা কি মাইনাস সি প্লাস ডিপি হইতে পারবে? এটা হচ্ছে যোগান হইতে পারবে, যোগান মাইনাস সি প্লাস ডিপি হইতে পারবে। চাহিদা ক্ষেত্রে চাহিদা ক্ষেত্রে মাঝখানটা কি হবে? চাহিদা ক্ষেত্রে মাঝখানে কি হবে? মাইনাস হবে, এর আগেরটা এখানে প্লাস হবে। কেমন? তাহলে এখানে মাইনাস কোনটা আছে? মাইনাস আছে এইটাতে, তাহলে এ প্লাস বিপি, এ মাইনাস বিপি, এই ফর্মেটটা হবে। আর এটা হবে না, এটা হচ্ছে কিউডি সমান এ প্লাস বিপি, এটা তোমার দুইটাই প্লাস, এটা হচ্ছে যোগানের ক্ষেত্রে হইতে পারে, যদি এগুলো সি প্লাস ডিপি লিখি আমরা, সিডি লিখি। আর এটা হবে না। ওকে, তাহলে কোনটা হবে? আনসার হচ্ছে 2 নাম্বারটা। সবাই কি ক্লিয়ার? বুঝতে পারতেছো? আচ্ছা, তাহলে আমরা এটার উত্তর হচ্ছে 2 নাম্বার বলবো। এরপর আসো, বলছে লম্বকের সমান্তরাল সরলরেখার ঢাল কেমন হবে? শোনো, 4 ধরনের সরলরেখার ঢাল তোমাদের পরীক্ষায় আসে, সেগুলো আমি লিখে দিই। একদম মাথা ঠান্ডা করে ক্লাসটা করো শেষ পর্যন্ত, তোমার এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন থাকবে না। শুধু এমসিকিউ না, এই ক্লাসগুলো তুমি যদি করো তোমার বেসিক একদম স্ট্রং হয়ে যাবে, একদম স্ট্রং। হ্যাঁ, চলো আমরা দেখি লম্বকের সমান্তরাল সরলরেখার ঢালগুলো কেমন হবে। হ্যাঁ, মূলত আমাদের 4 ধরনের সরলরেখার ঢাল করতে হয় ইকোনমিক্সে। একটা হচ্ছে বাঁধের ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল। হ্যাঁ, ইকোনমিক্সে বললে ভুল হবে, যে মানে তোমাদের ইন্টার লাইফে 4 ধরনের করতে হয়, সরলরেখার ঢালগুলো করতে হয়। বক্ররেখা তেমন একটা আসে না, তোমাদের সরলরেখাগুলো আসে। বাঁধের ঊর্ধ্বগামী সরলরেখার ঢাল, বাঁধের নিম্নগামী সরলরেখার ঢাল, তারপর তোমাদের আছে ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল, আরটা আসে লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল। এই 4 ধরনের সরলরেখার ঢাল তোমাদের পরীক্ষায় আসে। শোনো, যদি বাম থেকে ঊর্ধ্বগামী একটা সরলরেখা হয়, সেই সরলরেখার ঢাল অলওয়েজ পজিটিভ বের হবে, পজিটিভ। হ্যাঁ, এটা সরলরেখার ঢাল হবে পজিটিভ। বাম থেকে নিম্নগামী যদি একটা রেখা হয়, সেই সরলরেখার ঢাল হয় নেগেটিভ। ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল হয় 0, লম্ব অক্ষের সমান্তরাল হলে সেই সরলরেখার ঢাল কি হবে? অসীম হবে। মনে রাখার ওয়ে বলি, একটা পাহাড়ে তুমি উঠতেছো, পাহাড়টা অনেক বেশি খাড়া, বলছে ইস অনেক বেশি খাড়া, অনেক বেশি ঢাল, পজিটিভ ঢাল। হ্যাঁ, পজিটিভ ঢাল। আরেকটা পাহাড় উপরের দিকে না, উল্টা নিচের দিকে, মানে নেগেটিভ ঢাল, পাহাড়তে নামতেছে মনে করো, তার মানে নেগেটিভ ঢাল, ঢাল তো নাই, উল্টা নেগেটিভ। আরেকটা পাহাড় একদম সমান, পাহাড় তো না, একদম সমতল জায়গা, সমতল ভূমি, তাহলে সেটা হবে 0 ঢাল। আরেকটা পাহাড় একদম লম্ব অক্ষের সমান্তরাল, এরকম মানে একদম দেওয়ালের মতো খাড়া একটা পাহাড়, এত বেশি ঢাল যে তুমি মানেই কাউন্ট করতে পারতেছো না, অসীম ঢাল। তাহলে এই 4টা কথা মনে থাকবে। ঊর্ধ্বগামী হলে পজিটিভ ঢাল, নিম্নগামী হলে নেগেটিভ ঢাল, ভূমি অক্ষের সমান্তরাল হলে সমান জায়গা হলে 0 ঢাল, কোনো ঢালেই নাই, 0 সমান ঢাল, 0 ঢাল। আর একটা ভূমি লম্ব অক্ষের সমান্তরাল হলে এত বেশি ঢাল যে তুমি মানেই কাউন্ট করতে পারতেছো না, অসীম ঢাল। এই দুটোর মধ্যে কনফিউশন লেগে যায় তোমাদের মধ্যে। হ্যাঁ, তো এটা মনে রাখবা। তো উত্তর হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কি হবে? তাহলে লম্ব অক্ষের সমান্তরাল হলে সরলরেখার ঢাল কি হবে? অসীম হবে। তাই না? সহজ না একদম? ওকে, তাহলে আমরা পড়ে ফেলেছি কোনটা? ওকে, আমরা হচ্ছে 3 নাম্বারটা, অর্থাৎ 8-এর উত্তর হচ্ছে 3। এরপর চলে আসে 9 নাম্বার। বলছে যে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তাকে। তো ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির প্রবক্তা হচ্ছে অধ্যাপক আলফ্রেড মার্শাল।
আলফ্রেড মার্শাল। শুধু ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির প্রবক্তা না, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিরও প্রবক্তা। ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ না, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন যে বিধি আছে সেটার প্রবক্তা অধ্যাপক আলফ্রেড মার্শাল। আবার বলছি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি 3rd চ্যাপ্টারের, সেটারও প্রবক্তাকে অধ্যাপক আলফ্রেড মার্শাল। আরেকটা আছে, সেটা হচ্ছে সংখ্যাগত উপযোগ। সংখ্যাগত উপযোগের প্রবক্তা হচ্ছে অধ্যাপক আলফ্রেড মার্শাল, বা এটা সম্পর্কে সবচেয়ে বেশি অবদান রাখেন। আরেকটা হচ্ছে পর্যায়গত উপযোগ সম্পর্কে অবদান রাখেন সবচেয়ে বেশি হচ্ছে জে.আর. হিকস আর জি.ডি. অ্যালেন। একটু মনে রাখিও কষ্ট করে। আবার বলতেছি, সংখ্যাগত উপযোগের প্রবক্তা হচ্ছে আলফ্রেড মার্শাল, আর পর্যায়গত উপযোগ, পর্যায়গত উপযোগ আমরা সংখ্যার মাধ্যমে উপযোগকে উপস্থাপন না করে পর্যায়ে উপস্থাপন করতে পারি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সেটার প্রবক্তা বা সেটা সম্পর্কে সবচেয়ে বেশি অবদান রাখেন আর.জি.ডি. অ্যালেন এবং হচ্ছে জে.আর. হিকস। তাহলে জে.আর. হিকস আর আর.জি.ডি. অ্যালেন হচ্ছে পর্যায়গত উপযোগের প্রবক্তা, আর সংগত উপযোগ হচ্ছে আলফ্রেড মার্শাল। আবার মার্শাল আরো দুইটা, কি? ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এগুলোর প্রবক্তা। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো। এর বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কোন ধরনের স্থিতিস্থাপকতা বিদ্যমান। আমি তোমাদেরকে 5 ধরনের দ্রব্যের স্থিতিস্থাপকতা কেমন হয় একটু লিখে দিচ্ছি। আচ্ছা, শুধু 5 ধরনের দ্রব্যে না, মূলত আমাদেরকে স্থিতিস্থাপকতার মানে দ্রব্যের প্রকৃতি ব্যাখ্যা করতে হয় আর কি, চাহিদা, দাম, স্থিতিস্থাপকতার মধ্যে। আমি একটু তোমাদেরকে লিখে দিই, শর্টকাটে যতটুকু লিখতে পারি। সো আমাদের মূলত চাহিদা, দাম, স্থিতিস্থাপকতা, এটাকে আমরা বলি ইপি। হ্যাঁ, প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড। এই প্রাইস ইলাস্টিসিটি অফ ডিমান্ড, চাহিদা, দাম, স্থিতিস্থাপকতা 5 ধরনের হতে পারে। একটা হচ্ছে ইপি এর মান, ইপি এর মান 1 এর সমান। হ্যাঁ, আবার ইপি এর মান 1 এর চেয়ে কি হইতে পারে, বড় হইতে পারে। ইপি এর মান 1 এর চেয়ে কি হইতে পারে, ছোট হইতে পারে। ইপি এর মান 0 হইতে পারে। ইপি এর মান মানে চাহিদা, দাম, স্থিতির মান 0 হইতে পারে। চাহিদা, দাম, স্থিতির মান কি হইতে পারে, অসীম হইতে পারে। হ্যাঁ, এই 5 ধরনের চাহিদা, দাম, স্থিতিস্থাপকতা আছে এবং সেগুলো দ্রব্যের প্রকৃতি আছে, যে কোন ধরনের হলে সেটা কোন ধরনের দ্রব্য। মনে রাখবা, ইপি এর মান 1 হলে সেটা যে কোনো সাধারণ দ্রব্যের ক্ষেত্রে হয়। সাধারণ যে কোনো দ্রব্যের ক্ষেত্রে ইপি এর মান 1 এর সমান হইতেই পারে, সাধারণ যে কোনো দ্রব্যের ক্ষেত্রে। আর ইপি এর মান ক্ষেত্রে বড় হয়, ইপি এর মান ক্ষেত্রে বড় মানে হচ্ছে 1.5 বা 2 বা 3, 10, এগুলো সবগুলো ক্ষেত্রে বড়। তো এগুলো হয়ে থাকে মূলত বিলাস জাতীয় দ্রব্য, বিলাস জাতীয় দ্রব্য, বিলাস জাতীয় দ্রব্যের ক্ষেত্রে 1 এর চেয়ে বড় হয়, অর্থাৎ স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয় অধীন চলক তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয় এই বিলাস জাতীয় দ্রব্যগুলোর ক্ষেত্রে। আর 1 এর চেয়ে ছোট হয়ে থাকে মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এই দ্রব্যগুলোর ক্ষেত্রে ইপি এর মান 1 এর চেয়ে ছোট হয়ে থাকে। আর 0 হয়ে থাকে অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে এটা হয়ে থাকে। আর অসীম হয়ে থাকে সরকারি দ্রব্য, সরকারি দ্রব্য বা যেগুলোকে আমরা পাবলিক গুডস বলি, সেগুলোর ক্ষেত্রে অসীম হয়ে থাকে। তো বিষয়টা তোমাদেরকে আমি একটু বুঝাই বলি, শোনো। তাহলে আমরা 5 ধরনের ইপি এর মানের উপর ভিত্তি করে 5 ধরনের দ্রব্যের প্রকৃতি আছে। হ্যাঁ, 1 এর চেয়ে সমান হলে, 1 এর চেয়ে হলে, আবার এগুলো আমি একটু আবার একটা বিষয় বলে দিই, এগুলোর ক্ষেত্রে আবার চিত্র আছে। চিত্রগুলো এই দুটো মেইনলি গুরুত্বপূর্ণ। ইপি এর মান যদি 1 এর 0 হয়, এটা এই চিত্রটা হয় এরকম। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসতে পারে যে ইপি এর মান যদি 0 হয়, এই চিত্রটা হবে এরকম, যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের কোনোই পরিবর্তন হবে না, এরকম লম্বকের সমান্তরাল। পরীক্ষা আসতে পারে লম্বকের সমান্তরাল রেখার স্থিতিস্থাপকতার মান কেমন, 0। ঢালের ক্ষেত্রে কিন্তু ভিন্ন বলছি। আচ্ছা, ঢালগুলো একটু লিখে দিই আবার। ঢালের ক্ষেত্রে ঊর্ধ্বগামী হলে পজিটিভ ঢাল, নিম্নগামী হলে নেগেটিভ ঢাল। হ্যাঁ, ভূমি অক্ষের সমান্তরাল হলে 0 ঢাল, লম্ব অক্ষের সমান্তরাল হলে অসীম ঢাল। কিন্তু স্থিতিস্থাপকতার ক্ষেত্রে এই দুটো লিখে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই দুটো লিখে দিই, অসীম ঢাল, এটা হচ্ছে ঢাল, এগুলো হচ্ছে ঢাল। আর স্থিতিস্থাপকতার ক্ষেত্রে ওই দুটো মনে রাখবা, শুধু ওই দুটো শুধু মনে রাখবা, লাস্টের দুইটা। স্থিতিস্থাপকতার ক্ষেত্রে একটু লিখে দিই, মনে রাখবা, যদি ঢালের ক্ষেত্রে ভূমি অক্ষের সমান্তরাল হলে 0 ঢাল, কিন্তু স্থিতিস্থাপকতা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল রেখার স্থিতিস্থাপকতা হচ্ছে অসীম স্থিতিস্থাপকতা, উল্টা কিন্তু। হ্যাঁ, আর লম্ব অক্ষের সমান্তরাল হলে ঢাল হয় অসীম, কিন্তু স্থিতিস্থাপকতা হবে 0 স্থিতিস্থাপকতা। হ্যাঁ, গোলমাল পাকা ফেলিও না। হ্যাঁ, আবার বলতেছি, ইপি এর মান 0 মানে 0 স্থিতিস্থাপকতা হয়, লম্ব অক্ষের সমান্তরাল হবে সেই রেখা, সুনিশ্চিত হবে লম্ব অক্ষের সমান্তরাল হলে। আর ইপি এর মান অসীম, এটা হয় ভূমি অক্ষের সমান্তরাল, স্বাধীন চলকের পরিবর্তন ছাড়া কি অধীন চলকের পরিবর্তন হয়, এরকম ভূমি অক্ষের সমান্তরাল হবে রেখাটা। ঠিক আছে, তাহলে সেই জিনিসটা আমি এটা নোট ডাউন করে রাখো তোমরা।
ঢালের ক্ষেত্রে পজিটিভ উল্টোগামী হলে পজিটিভ ঢাল, নিম্নগামী নেগেটিভ ঢাল, ভূমি সমান্তরাল হলে শূন্য ঢাল সমান জায়গা হলে, আর লম্বকের সমান্তরাল হলে অসীম ঢাল, একদম দেওয়ার মতো খাড়া অনেক বেশি ঢালু, এটা বলবা। আর এই দুটো জিনিস মনে রাখবা, এই দুটো যদি মনে থাকে তার বিপরীত বলবা। ঢাল যদি হয় শূন্য, স্থিতিস্থাপকতা হবে অসীম, আর ঢাল যদি হয় অসীম, স্থিতিস্থাপকতা কি হবে শূন্য। এই কথাটা অনেক বেশি কাজে দিবে তোমাদেরকে, আমি বলতেছি সত্যি। তাহলে ভূমি অক্ষের সমান্তরাল হলে শূন্য ঢাল, আর ভূমি অক্ষের সমান্তরাল হলে স্থিতিস্থাপকতা হবে কি আবার অসীম। পরীক্ষা কি বলছে সেটা খেয়াল করবা, পরীক্ষা কি স্থিতিস্থাপকতা বলছে নাকি কি বলছে তোমার ঢালের কথা বলছে। তাহলে লম্বকের সমান্তরাল হলে অসীম ঢাল, কিন্তু লম্বকের সমান্তরাল হলে স্থিতিস্থাপকতা কি আবার শূন্য স্থিতিস্থাপকতা, কেমন? আচ্ছা, তাহলে দ্রব্যের প্রকৃতিগুলো আমরা বললাম। এবার শোনো প্রশ্ন, শোনো প্রশ্ন বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে কোন স্থিতিস্থাপকতা বিদ্যমান। তা আমরা এখানে দেখতে পাচ্ছি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে একের চেয়ে কম স্থিতিস্থাপকতা দেখতে পাচ্ছি, কেমন? তা আমাদের এখানে অপশন মধ্যে আমরা দেখি বলছে এককের সমান, তাহলে এককের সমান তো হবে না, এটা হচ্ছে এককের সমান। এককা বেশি, এককা বেশি হয় বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে, তাহলে এটা হবে না। এককের চেয়ে কম, হ্যাঁ এককের চেয়ে কম, সেটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমরা বলতে পারি। এটা বলছে শূন্যের সমান, শূন্যের সমান, তো শূন্য হয় অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে। তবে এখানে আমি একটা কথা বলি, শোনো, পরীক্ষায় যদি কোনো কারণে এই অপশনটা না দেওয়া থাকতো, পরীক্ষায় যদি কোনো কারণে এই অপশনটা না দিত যে একের কম বা একের চেয়ে কম, এটা দেওয়া নাই, তখন তোমাকে উত্তর শূন্যের সমান লিখতে হইতো। কারণ মূলত নিত্য প্রয়োজন আর অতিরিক্ত প্রয়োজনের মধ্যে বেশি ডিফারেন্স না, একটু ডিফারেন্স। পরীক্ষায় যদি তুমি মনে করে বলতে একের চেয়ে মানে নিত্য প্রয়োজনের ক্ষেত্রে কোনো স্থিতিস্থাপকতা হয়, যদি একের চেয়ে কম না পাও তখন তুমি শূন্য লিখে ফেলতে পারবা, মানে শূন্য বলা যেতে পারে, শূন্য আমরা বলতে পারি, হ্যাঁ এরকম। অথবা এরকম পরীক্ষা আসছে যে অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে মানে ইপিএম এর ক্ষেত্রে ছোট হয় বা শূন্য হয় কোন দ্রব্যের ক্ষেত্রে, সেখানে অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য নাই, তখন নিত্য প্রয়োজনীয় দ্রব্য আছে, সেটা আনসার করা যেতে পারে। যদি এটা অপশনে না থাকে এটা লিখতে পারবা, আর এটা অপশনে না থাকলে এটা হওয়ার কথা কিন্তু এটা অপশনে নাই, তখন তুমি এটা লিখতে পারবা। আমি বোঝানোর চেষ্টা করছি, এইটা যদি অপশনে না থাকতো একের চেয়ে কম, তখন তুমি শূন্যের সমান লিখতে পারতা, এই কথাটাই বোঝাচ্ছি, কেমন? আচ্ছা, যেহেতু ওইটা আসছে তাহলে ওইটাই আমরা লিখবো, হ্যাঁ ওইটা আমরা লিখবো। তার মানে শূন্য এবং একের চেয়ে ছোটের মধ্যে অনেক সময় কনফিউশন লাগতে পারে, তাহলে আনসার হইতে পারে, আনসার হবে এখানে আমাদের একের চেয়ে কম হবে। এই যে কনফিউশনটা তোমাদের এখন আসবে, আমি তোমাদের বলতেছি। কিউ সমান এ মাইনাস বিপি সমীকরণের ছেদক কোন প্রতীক দ্বারা প্রকাশিত? আচ্ছা এটা তোমরা বলো, ছেদক কোনটা দ্বারা প্রকাশিত? এখানে ছেদক আমরা বলেছি পি এর মান শূন্য হলে কিউ এর মানকে ছেদক বলবো আর কি। স্বাধীন চলকের মান শূন্য হলে অধীন চলকের মান হবে এ, তাহলে এটাই হচ্ছে এখানে কি ছেদক হবে, আমরা প্রথমে লিখে দিয়েছি সমীকরণের মধ্যে, তাহলে আনসার হবে এ। আচ্ছা, এর বলছে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখার আকৃতি কেমন? আচ্ছা ওইটা আমি এই যে একটু আগে যেটা করছিলাম, এই যে এইটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে আরেকটা আছে এখানে এক্সাম্পল, ওইটা করলে তোমরা আরো ভালো ক্লিয়ার হবে, ওটা করে দিবে একটু পরে তারা। এরপর আসো, বলছে পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার আকৃতি কেমন? শোনো, দুই ধরনের দ্রব্যের তোমরা চাহিদা রেখা মনে রাখবা, দুই ধরনের দ্রব্যের আনসার চলে আসে না, আচ্ছা যাই হোক, দুই ধরনের দ্রব্যের চাহিদা রেখা তোমরা মনে রাখবা। একটা হচ্ছে পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য, এই পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা, আর হচ্ছে পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। এই দুটো দ্রব্যের চাহিদা রেখা তোমরা মনে রাখবা। মনে রাখবা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের আমার যে পরিপূরক দ্রব্য, আমার দ্রব্যের দাম বাড়লে আমার পরিপূরক দ্রব্যের চাহিদা কিন্তু কমে যাবে, হ্যাঁ মানে বিপরীতমুখী সম্পর্ক। পরিপূরকের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক মনে রাখবা, তাই পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রাখা হয় নিম্নগামী। কারণ আমার দ্রব্যের দাম বাড়লে যেমন আমার দ্রব্যের চাহিদা কমে যায়, আমার দ্রব্যের দাম বাড়লে আমার যে পরিপূরক দ্রব্য, আমার যে ভাই, আমার যে ক্লোজ বন্ধু, হ্যাঁ পরিপূরক মানে হচ্ছে একদম বন্ধু, হ্যাঁ এরকম ভাব। তাহলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে আমার দ্রব্যের দাম বাড়লে যেমন আমার দ্রব্যের চাহিদা কমে, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা কি হয়ে যাবে, কমে যাবে। আর পরিবর্তক মানে হচ্ছে বিকল্প দ্রব্য বা শত্রুর মতো, সেইটা কি হবে জানো, আমার দ্রব্যের দাম বাড়লে আমার দ্রব্যের চাহিদা কমে যাবে, কিন্তু আমার যে শত্রু তার চাহিদা বেড়ে যাবে না, মানে আমার দ্রব্যের দাম বাড়লে তার দ্রব্যের চাহিদা বাড়বে, আমারটা বাড়লে তারটা বাড়বে, মানে সমমুখী সম্পর্ক, বুঝছো? তাই পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রাখা হবে ঊর্ধ্বগামী। এই দুটোর কথা মনে রাখা যাবে না, আমি আবার বলছি, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রাখা হবে নিম্নগামী। কারণ পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে একটি দ্রব্যের দাম যদি বৃদ্ধি পায় অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায়, মানে বিপরীতমুখী সম্পর্ক আর কি, একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা বিপরীতমুখী সম্পর্ক। আর পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদা সমমুখী সম্পর্ক,
একটা ভালো অপরটা বাড়ে, একটা কমলে অপরটা কমে। হ্যাঁ, তাহলে পরিপূরকের ক্ষেত্রে চাহিদা বিধির মতো কাজ করবে, মানে চাহিদার মতো কাজ করবে। আমার দ্রব্যের চাহিদার মতো যেমন, পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে তেমন কাজ করবে। আর পরিবর্তনের ক্ষেত্রে চাহিদা বিধি ব্যতিক্রম হবে, বা বলতে পারো যোগান বিধির মতো কাজ করবে। কেমন? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। পরিপূরকের ক্ষেত্রে নিম্নগামী হয় চাহিদা রেখা, আর পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? ঊর্ধ্বগামী হবে। তাহলে এখানে কোনটা বলছে? পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা আকৃতি উত্তর হবে ঊর্ধ্বগামী হবে, পরিবর্তনের ক্ষেত্রে কি হবে? ঊর্ধ্বগামী হবে। এটা একটু মনে রাখবা কষ্ট করে। চলো সেই পরবর্তী বলছে পরিপূরক দ্রব্যের চাহিদা আকৃতি, এই যে পরিবর্তকটা ঊর্ধ্বগামী হবে, তাহলে পরিপূরকটা কি হবে? পরিপূরকটা হচ্ছে, পরিপূরকটা আমরা কি বলছি? নিম্নগামী হবে, তাই না? তাহলে বাম থেকে ডানে কি হবে? নিম্নগামী। তাহলে কোনটা হচ্ছে? হ্যাঁ, ডান দিকে নিম্নগামী হবে, এই কথা। তারপর চলে আসো এরপরে 14 নাম্বার বলছে চাহিদা বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে বোঝায়। শোন, আমরা হচ্ছে চাহিদা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমি যদি তোমাকে বলি যে কোন দ্রব্যের চাহিদার পরিমাণ, মনে করো এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে। এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ প্রথমত ডিপেন্ড করবে এক্স দ্রব্যের দামের উপর। হ্যাঁ, তারপর হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দামের উপর, ভোক্তার আয়ের উপর, রুচির উপর, হ্যাঁ, অভ্যাসের উপর, সময়ের উপর, ক্রেতার সংখ্যার উপর, গভর্নমেন্টের ভূমিকার উপর, অ্যাডভার্টাইজমেন্টের উপর, এইসব বিষয়ের উপর কোনো দ্রব্যের চাহিদা ডিপেন্ড করে থাকে। এইগুলো সবগুলোকে আমরা বলি স্বাধীন চলক। এই সব বিষয়ের উপর চাহিদা ডিপেন্ড করে, এই পুরোটাকে আমরা বলি চাহিদা অপেক্ষক। তাহলে স্বাধীন চলক এগুলোর উপর চাহিদা ডিপেন্ড করতেছে। তো মূলত চাহিদা বিধি বলতে যেটা বোঝানো হয়, মূলত অন্যান্য বিষয় সবগুলি স্থির থেকে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদা কি পায়? হ্রাস পায়। আবার দাম হ্রাস পেলে চাহিদা কি পায়? বৃদ্ধি পায়। দামের সাথে চাহিদার এই যে একটা বিপরীতমুখী সম্পর্ক, এইটাকেই বলা হয় চাহিদা বিধি মূলত। তো এখানে বলছে যে চাহিদা বিধি অনুযায়ী অন্যান্য অবস্থা অপরিবর্তিত বলতে যা বোঝায়, অন্যান্য অবস্থা অপরিবর্তিত মানে হচ্ছে এগুলো স্থির থাকলে আর কি, স্থির বোঝাচ্ছে আর কি। তো এখানে বলছে ভোক্তার আয়, ভোক্তার আয় অবশ্যই অন্যান্য অবস্থার মধ্যে আছে, এই যে ওয়াই লিখছি আমরা। তারপর রুচি, এই যে টেস্ট লিখছি টি। সম্পর্কিত দ্রব্যের দাম, এই যে আর লিখছি রিলেটিভ গুডস বা সম্পর্কিত দ্রব্যের দাম। তাহলে এইগুলো সবগুলোই হবে আনসার। আনসার কি হবে? 1 2 3 তিনটাই হবে। এগুলো সবগুলো স্থির থাকলে মানে এগুলো সব স্থির থাকলে বোঝাচ্ছে। ওকে, তাহলে আনসার হবে 1 2 3। এর পরবর্তী প্রশ্ন, চাহিদা বিধি কার্যকর হবে যদি, বলছে চাহিদা বিধি কার্যকর হবে। চাহিদা বিধি কি হবে? কার্যকর হবে। কখন চাহিদা বিধি কার্যকর হবে? আয় স্থির থাকে। হ্যাঁ, আয় স্থির থাকলে চাহিদা বিধি কার্যকর হবে, কারণ আমরা বলছি কি দাম ছাড়া বাকি সব স্থির থাকবে। রুচি স্থির থাকলে, হ্যাঁ তাও ঠিক আছে। দাম স্থির থাকলে না, দাম তো চেঞ্জ হবে। অন্যান্য বেশি স্থির থাকবে, অন্যান্য বেশি স্থির থাকলে দাম তো পরিবর্তন হবেই, দামের পরিবর্তনের ফলে তো চাহিদা বৃদ্ধি, তাই না? দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে, অন্যান্য বেশি স্থির থাকবে। তাহলে আনসার হচ্ছে 1 2। এই দাম স্থির থাকা দরকার নাই, দামটা পরিবর্তন হবে। তাহলে আনসার হবে কি? আনসার হচ্ছে, আনসার বলবো আমরা হচ্ছে 1 ও 2 হবে। এরপর বলছে দ্রব্যের একক এবং প্রাপ্ত প্রান্তিক উপযোগ দেওয়া আছে। বলছে উদ্দীপক অনুযায়ী তৃতীয় এককে মোট উপযোগ কত হবে? ওই যে তোমাদেরকে আমি শিখাইছি, প্রথম এমসিকিউতে শিখাইছি যে তৃতীয় এককে মোট উপযোগ কত হবে। হ্যাঁ, তারপর বলছে প্রতি একক প্রাপ্ত, প্রথম এমসিকিউ না, প্রথম দিকে পড়াইছে আর কি। প্রতি এককে প্রাপ্ত মোট উপযোগ, প্রান্তিক উপযোগ এখানে দেওয়া আছে। তাহলে বলছে 3 নাম্বার ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কত হবে? সরি, মোট উপযোগ কত হবে? তাহলে একটা ক্ষেত্রে যেটাই মোট, যেটাই প্রান্তিক সেটাই মোট, ওটা সেটা যোগ করে দাও, কত হয়? 16। এরপরটা এই 16-এর সাথে 4 যোগ করলে কত হবে? 16-এর সাথে 4 যোগ করলে 20 হবে। মানে এগুলো সব যোগ করলে হবে, সব যোগ করে দিলে হয়, অথবা আমি যেভাবে করছি সেভাবে করলে হবে। তাহলে আনসার হচ্ছে 20। আনসার কত হবে? 20 হবে। এবার চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। পরবর্তী কোশ্চেন বলছে ওই সেম উদ্দীপক অনুযায়ী মোট উপযোগ সর্বোচ্চ হবে কত একক ভোগের ক্ষেত্রে। দেখো, মোট উপযোগ সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ যখন 0 হয়। তাহলে প্রান্তিক উপযোগ 0 অবস্থায় মোট উপযোগ কি হবে? সর্বোচ্চ হবে। তাহলে আনসার হচ্ছে 4 একক। 4 একক ভোগের ক্ষেত্রে প্রান্তিক উপযোগ কি হবে? সরি, মোট উপযোগ কি হবে? সর্বোচ্চ হবে। এরপর আসো, দুইটা সমীকরণ দিচ্ছে, চাহিদার সমীকরণ, যোগান সমীকরণ। তো এখান থেকে প্রশ্ন হচ্ছে উদ্দীপকের p = 3 হলে চাহিদা কত? সিম্পল, চাহিদা বসায় দাও। এই যে চাহিদার সমীকরণ QD = 20 - 4 ইন্টু এই p এর জায়গায় 3 বসায় দাও, 3 বসায় দাও। তাহলে QD = আমরা বলতে পারি 20 - 3 × 4 = 12। তাহলে 12 বাদ দিলে উত্তর হবে QD = কত হবে? 8 হবে নাকি? 24 থেকে 20 থেকে 12 বাদ দিলে উত্তর হবে 8। তাহলে আনসার হবে 8। আনসার কত হবে? 8 হবে। এরপরটা আসো, এরপরটা বলছে বাজার দাম 5 টাকা হলে। আচ্ছা, আমাদের একটু সমীকরণগুলো লাগবে। QD = 20 - 4p, তারপর QS = -4 + 4p।
কিউডি সমান 20 মাইনাস 4p আর কিউএস সমান হচ্ছে 4 প্লাস 4p এরকম আছে। হ্যাঁ, এটা হচ্ছে চাহিদা যোগান সমীকরণ। তো বলছে দাম যদি 5 টাকা হলে, দাম যদি 5 টাকা হয়, তার আমরা এই দুটোর মধ্যে 5 বসাই। দেখেন যদি 5 বসাই, 5 4 5 20 নাকি 4 5 20, 20 থেকে 20 বাদ দিলে চাহিদা হবে তখন 0, চাহিদা কত হবে 0 হবে। আর এখানে যদি 5 বসাই তাহলে 5 হলে 5 5 4 5 কত 20, তো 20 থেকে যদি 4 5 20, 20 থেকে যদি 4 চলে যায় এখানে হবে 16। তার মানে আমরা বলতে পারি চাহিদা কম যোগান বেশি, চাহিদা কম যোগান বেশি। হ্যাঁ ঠিক আছে, এটা রাইট। চাহিদার পরিমাণ 0, তাও রাইট। যোগানের পরিমাণ 15, এটা কিন্তু রং। যোগানের পরিমাণ হবে কত 10, সরি 16, ঠিক আছে 16 হবে, এখানে বলছে 15, তার মানে আনসার হবে 1 ও 2। আনসার কত হবে? আনসার হবে 1 ও 2, 1 ও 2 রাইট আনসার। তারপর চলে আসি, বলছে উদ্দীপক পরে 20 এবং 21 নম্বর প্রশ্ন দাও। চাহিদা এবং যোগান সমীকরণ দেওয়া আছে। বলছে ভারসাম্য পরিমাণ কত, দাম বলা নেই, ভারসাম্য পরিমাণ বলছে। আগে আমরা দাম বের করি। ভারসাম্য দাম মনে রাখবা, ভারসাম্য সূত্র হচ্ছে চাহিদা এবং যোগান সমান হলে সেখানে ভারসাম্য হবে। হ্যাঁ, বা চাহিদা এবং যোগান সমান হলে, এটা হচ্ছে ভারসাম্য শর্ত। কিউডি সমান কিউএস হলে ভারসাম্য হয়। তাহলে এখানে কিউডি মানটা বসাও 15 মাইনাস 5p এবং কিউএস এর মানটা বসাও 5 মাইনাস 5 প্লাস 5p। এখান থেকে পি এর মানটা বের করা যাবে না, এই যে মাইনাস 5p এটাকে এই পাশে নিয়ে আসো। মাইনাস 5p যদি প্লাস 5p যদি এই পাশে আসো সেটা মাইনাস 5p হয়ে যাবে। আচ্ছা, এই মাইনাস 5 যেমন আছে তেমন থাকুক, এই 15কে ওই পাশে পাঠালে সেটা মাইনাস 15 হয়ে যাবে, তাই না? এবার যোগ করে দাও, মাইনাস 10p সমান এখানে কত আছে, এখানে হচ্ছে মাইনাস 20 হবে, মাইনাস 20। দ্যাট মিনস পি সমান আমরা বলতে পারি পি সমান 2 হবে আর কি, মানে আচ্ছা করে দিচ্ছি, মাইনাস 20 ডিভাইড বাই মাইনাস 10 বলতে হচ্ছে পি সমান কত, পি সমান 2। এই পি এর মানটা তুমি যে কোনো একটা সমীকরণে বসা দাও তাহলে হয়ে যাবে। হ্যাঁ, ভারসাম্য পরিমাণ বের হয়ে যাবে। হয়তো এটা অত এটা বসা দাও, দুটো বসালেও সেম আসবে। তো যদি 2 বসা দাও, এখানে 2 বসালে এটা হবে 5 দুগুণ 10, 15 থেকে 10 গেলে কত হবে 5 হবে। এখানে বসা দাও 2, যদি এখানে বসাও, যদি মনে মনে বসাও আর কি, এটা 5 দুগুণ 10, তাহলে 10 5 থেকে 10 গেলে এখানে কত হবে 5 হবে। তার মানে আনসার ঠিক আছে, আনসার হচ্ছে পরিমাণ হবে 5, যোগানের পরিমাণ বা চাহিদার পরিমাণ হবে কি 5, অর্থাৎ ভারসাম্য পরিমাণ হচ্ছে 5 হবে। সরি 2 কেন হয়েছে দেখি, তাহলে এখানে ভারসাম্য দাম প্রশ্ন হয় একটু বলে আছে, উদ্দীপকের ভারসাম্য দাম হলে 2 টাকা, ঠিক আছে, কিন্তু ভারসাম্য পরিমাণ বললে হবে 5, কারণ এখানে 2 টাকা যদি দাম বসায় দিই 5 দুগুণ 10, 15 থেকে 10 গেলে উত্তর হবে 5 হবে উত্তর হবে 5। হ্যাঁ, যোগান বললে ভারসাম্য পরিমাণ বললে 5 হবে। আচ্ছা যাই হোক, বলছে বাজার দাম 3 টাকা ধার্য করা হলে, আমরা এখানে দাম পাইছি কত, দাম পাইছি আমরা ভারসাম্য দাম 2 টাকা পাইছি নাকি, ভারসাম্য দাম হচ্ছে 2 টাকা। ওকে, বলছে বাজার দাম যদি 3 টাকা ধার্য করা হয় তাহলে কি হবে, যোগান বেশি চাহিদা কম, চাহিদার পরিমাণ 0, যোগানের পরিমাণ বেশি। আমরা কিন্তু বসা দেখি এখানে। হ্যাঁ, যদি 3 টাকা বলছে, এখানে যদি 3 টাকা আমরা বসাই, যদি আমি এখানে 3 টাকা বসাই, এটা কত হয় দেখো, 3 টাকা বসালে 3 5 15, 15 থেকে 15 গেলে 0 হয়। তারপর এখানে যদি 3 বসাই, 3 5 15, 15 থেকে 5 গেলে এটা হয় 10। তার মানে আমাদের চাহিদা কি কম, যোগান কি হচ্ছে বেশি হচ্ছে, এটা ঠিক আছে, এটা একটা বলতে পারি। আবার চাহিদার পরিমাণ 0, যোগানের পরিমাণ কত 10। তাহলে চলো তো অপশনগুলো ঠিক আছে না একটু দেখি। তাহলে যোগানের পরিমাণ বেশি, চাহিদা কম, হ্যাঁ ঠিক আছে। চাহিদা পরিমাণ 0, তাও ঠিক আছে। যোগানের পরিমাণ 15, যোগান 15 আসছিল, 3 5 15 15 না, এটা হবে না, আনসার হবে 1 ও 2। আনসার কত হবে, আনসার হবে 1 ও 2। এই 3 নম্বর এটা হবে না, এটা 10। কত হবে, এটা 5 ছিল, 5 হওয়ার কথা। এটা যদি হয় 3 3 5 15, 15 থেকে 5 গেল তবে 10 হলে তাহলে ঠিক ছিল, এটা 10 হলে হইতো, তাহলে আনসার হবে 1 ও 2। এরপর আসো আমরা এই দ্রব্যটা একটু পড়ি, প্রশ্নটা একটু পড়ি। বলতে চা ও কফি, চিনি ও গুড় পরস্পর কোন ধরনের দ্রব্য। দেখো আমি যদি তোমাকে বলি তুমি আমার অফিসে আসছো, তো তোমাকে আমি বললাম যে কি খাবা, চা খাবা না কফি খাবা, মানে চা আর কফি মানে একটা অপরটার কি পরিবর্তক, তাই না, একটা পরিবর্তক অপরটা বলতেছে, তার মানে পরিবর্তক দ্রব্য। চিনি গুড়, আমরা হয়তো চিনি অথবা গুড় ইউজ করি, তাই না, তাহলে আনসার হবে চিনি ও গুড় পরিবর্তক দ্রব্য, তাহলে আনসার হবে পরিবর্তক। হ্যাঁ, আর পরিপূরক কি, একটা দ্রব্য ব্যবহার করতে হলে যদি অন্য দ্রব্যের সহযোগিতা প্রয়োজন হয় সেটাকে আমরা কি ব্ল্যাক টোনটার পরিপূরক বলি, ঠিক আছে। আচ্ছা, এর বলছে যে উপযোগ হলো কোনো দ্রব্যের ওই বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষ অপূরণ করতে পারে, কে বলেছেন, এটা মেয়ার্স বলছে। মেয়ার্স একটু মুখস্থ করতে হবে, একটাই, এই সংজ্ঞাটা শুধু মনে রাখতে পারলে হবে, মানে উপযোগ সম্পর্কে এই সংজ্ঞায় ওরটাই পরীক্ষা সবসময় আসে, মেয়ার্সেরটাই সবসময় পরীক্ষা আসে, তো অন্যগুলো মুখস্থ করার দরকার নেই, শুধু এটাই মুখস্থ করবে, এটা মনে রাখবা যে এটা মেয়ার্স বলছে উপযোগ সম্পর্কে এই সংখ্যাটা, অন্যগুলো পরীক্ষা আসে না, বুঝছো। তারপর সীমাবদ্ধ সম্পদের যোগান রেখার ঢাল কেমন হবে,
সীমাবদ্ধ সম্পদের যোগান রেখা। আগে তোমাকে বুঝতে হবে সীমাবদ্ধ সম্পদের যোগান রেখা দেখতে কেমন হবে। সীমাবদ্ধ সম্পদের যোগান রেখা মানে হচ্ছে যেই জিনিসের দাম বাড়লেও যোগান বাড়ানো পসিবল না সেটাকে আমরা বলি সীমাবদ্ধ সম্পদ। এইটার যোগান রেখা হয় লম্বকের সমান্তরাল। এখন তোমরা আমাকে বলো লম্বকের সমান্তরাল রেখার ঢাল কেমন হবে, পড়াইছে কিন্তু লম্বকের রেখার ঢাল কেমন হবে। আমরা 4 ধরনের সরলরেখা পড়াইছি না, ঊর্ধ্বগামী নিম্নগামী বিভবের সমান্তরাল লম্বকের সমান্তরাল। লম্বকের সমান্তরাল হলে অসীম ঢাল হবে। কি ঢাল হবে? অসীম ঢাল হবে। কেমন? আচ্ছা, তারপর বলছে নিচে কোন রেখাটির ঢাল ধনাত্মক। এখানে কোন রেখার ঢাল ধনাত্মক বলছে, আমরা আগে বলছি ঊর্ধ্বগামী রেখার ঢাল কি হয়, বাম থেকে ডানে ঊর্ধ্বগামী রেখার ঢাল, ডান দিকে ঊর্ধ্বগামী রেখার ঢাল কি হবে, ধনাত্মক হবে। তারপর আসো বলছে y ইকুয়াল টু ফাংশন অফ x, এখানে y নির্দেশ করে। এই যে y, এই ওয়াইটা কি নির্দেশ করে? ওয়াইটা বলছে স্বাধীন চলক না, এখানে স্বাধীন চলক হচ্ছে x, এটার উপর এই y এর মান ডিপেন্ড করবে। এটা অধীন চলক, অধীন চলক। তাহলে কোনটা হবে? আনসার হচ্ছে অধীন চলক হবে। এই x এর উপর y এর মান ডিপেন্ড করে, তারপর yটা হচ্ছে অধীন চলক বলবো আমরা, অধীন চলক। তারপর হচ্ছে ইকুইলিব্রিয়াম শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটা একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন। হ্যাঁ, ইকুইলিব্রিয়াম শব্দটা একটা ল্যাটিন শব্দ থেকে এসেছে। তারপর হচ্ছে চাহিদা সমীকরণ কিউডি সমান a মাইনাস বিপি তে মাইনাস বি কি? এই যে মাইনাস বি কি বলো তো? মাইনাস বিটাকে আমরা কি বলবো? বি কে বললে আমরা সহগ, আর যদি মাইনাস বি বলি তাহলে আমরা বলি ঢাল। হ্যাঁ, স্লোপ আমরা বলি, স্লোপ, ঢাল। ঠিক আছে, এরপর আসো বলছে নিকৃষ্ট দ্রব্যের সাথে সম্পর্কিত। নিকৃষ্ট দ্রব্যের সাথে সম্পর্কিত দ্রব্য কোনটা? আমি তোমাদেরকে বলি যেটা আমরা গিফেন দ্রব্য বলি, গিফেন দ্রব্য। হ্যাঁ, ওই গিফেন দ্রব্যেরই একটা রূপ হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। গিফেন দ্রব্য আমরা তখন বলি যদি কোন একটা দ্রব্যের দাম বৃদ্ধি পেলে সেই দ্রব্যের চাহিদাটা বেড়ে যায়, সেটা হচ্ছে গিফেন দ্রব্য। আর নিকৃষ্ট দ্রব্য কোনটা জানো? নিকৃষ্ট দ্রব্যটা সেম, দুটো দ্রব্যের মধ্যে যে দ্রব্যের ভ্যালু কম সেটাকে আমরা নিকৃষ্ট দ্রব্য বলি, মানে যে দ্রব্যের মূল্য কম আর কি। সেটা মানুষের আয়ের প্রেক্ষিতে আমরা চিন্তা করি। কোনো দ্রব্যের যদি কোনো ভোক্তার আয় যদি বাড়ে, কোনো ভোক্তার আয় বাড়ার কারণে যদি কোনো দ্রব্যের চাহিদা না বেরোটা কমে যায়, তাহলে সেটা নিকৃষ্ট দ্রব্য। তো মূলত নিকৃষ্ট দ্রব্যের সাথে সম্পর্কিত দ্রব্য হচ্ছে গিফেন দ্রব্য, মানে গিফেন দ্রব্যেরই একটা রূপ হচ্ছে নিকৃষ্ট দ্রব্য। গিফেন দ্রব্যটাই আয়ের পরিবর্তন হলে মানুষের তখন নিকৃষ্ট দ্রব্যে রূপান্তরিত হয়। বুঝে গেছে? তাহলে আনসার হচ্ছে এটা। তারপর আসো সরল রেখার ঢাল নির্ণয়ের সূত্র কোনটি? সরল রেখার ঢাল নির্ণয়ের সূত্র আমরা বলেছিলাম ঢাল কিন্তু ওই যে স্বাধীন চলকের সাথে যা গুণাকারে থাকে চিহ্ন সহ তাকে ঢাল বলে, এটা কিন্তু সংজ্ঞা না, ওই জাস্ট চিনার উপায় বলছি। এমনি ঢাল হচ্ছে অধীন চলক, স্বাধীন চলকের পরিবর্তন ডিভাইডেড বাই অধীন চলকের পরিবর্তন। মূলত স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত, উপর অধীন চলক থাকবে সবসময়। তো অধীন চলকের পরিবর্তনকে স্বাধীন চলকের পরিবর্তন দ্বারা ভাগ করলে এটা আনসার বের হবে, ঢালের আনসার বের হবে। তার আনসার হবে 1 নাম্বারটা। হ্যাঁ, তারপর যোগান সমীকরণ কিউ এর s সমান -3 + p হলে শূন্য দামের যোগানের পরিমাণ কত? আচ্ছা, এই ধরনের সমীকরণের ক্ষেত্রে আমি তোমাকে বলি যেমনই সমীকরণ থাকুক, যে কত দামে যোগান শূন্য বা চাহিদা শূন্য এমন যদি প্রশ্ন করে, তখন তুমি কিভাবে আনসার করবা এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আর কি। হ্যাঁ, তো তুমি স্রেফ যে কাজটা করবা, এই এক্স এর জায়গায় মানে যেখানে যোগান বা চাহিদা শূন্য বলবে সেখানে শূন্য বসা দিবা, শূন্য সমান -3 + p এরকম বসা দিবা। তারপর তুমি পি এর মানটা বের করবা সিম্পলি। হ্যাঁ, তো পি এর মানটা কেমনে বের করবা? পি এর মানটা চলো আমরা বের করি। এই পিটা এই পাশে নিয়ে আসি, এখানে প্লাস ছিল, এই পাশে কি হবে? -p সমান -3। এই পিটাকে আমরা এই পাশে নিয়ে আসছি, এটা মাইনাস হয়ে যাবে, -p, এখানে প্লাস ছিল। হ্যাঁ, তারপর এখানে যদি তুমি উভয় পক্ষকে মাইনাস চিহ্ন বাদ দাও, মানে উভয়কে -1 দ্বারা ভাগ করো, তাহলে পি সমান আনসার বের হবে 3। পি সমান আনসার কত বের হবে? 3 হবে। তার মানে পি এর মান যদি 3 হয়, দাম যদি 3 টাকা হয়, তাহলে আমাদের যোগানের পরিমাণ কত হবে? 0 হবে। আরেকটা এক্সাম্পল দিই, তাহলে বুঝতে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, আমি তোমাকে বললাম যে চাহিদা সমীকরণ যদি বলি কিউডি সমান, মনে করো বললাম যে 15 মাইনাস, মনে করো আমি বললাম 15 - 3p। হ্যাঁ, তো এটা একটা চাহিদা সমীকরণ। আমি বললাম প্রশ্নটা কত দামে চাহিদা শূন্য হবে, মানে দাম কত হলে চাহিদার পরিমাণ 0 হবে। তো কেমনি করবা? একদম সিম্পল ওয়ে, চাহিদা 0 বলছি তো 0 বসায় দাও, অর্থাৎ কত দামে চাহিদা 0, চাহিদা 0 বসা দিচ্ছি -3p। এবার আসো এটাকে সামনে এসো, মানে পি এর মান বের করবো আর কি। তো এই -3 কে যদি এই পাশে আনো, সেটা হবে +3p সমান 15। এরপর পি রেখে দাও, পি রেখে দাও। এই 3 কে যদি ওই পাশে পাঠা দাও এখন, তাহলে আসতে হবে 15 ডিভাইডেড বাই 3 কে এই পাশে পাঠায় দাও, সরি 3 কে এই পাশে পাঠায় দাও, তাহলে আসতে হবে 15 কে 3 দিয়ে ভাগ করলে আসতে হবে p সমান 5। অর্থাৎ দাম 5 টাকা হলে, দাম 5 টাকা হলে তাহলে চাহিদার পরিমাণ কত হবে? 0 হবে। তুমি এখানে বসা দেখলে বুঝতে পারবা। এই পি এর মান 5 বসা দেখো, এই পি এর মান যদি আমি এখানে 5 বসা দিই, 15 - 3 × 5, তাহলে দেখো তো চাহিদা শূন্য হয় কিনা? 15 - 3 = কত? 15, তার মানে হবে 0। দেখছো
কত দামে চাহিদা শূন্য, তার মানে আনসার হচ্ছে দাম যখন 5 টাকা তখন চাহিদা শূন্য। তো যখন এরকম সমীকরণ দিবে কত দামে চাহিদা শূন্য, ওই চাহিদা জায়গায় শূন্য বসা দিবা, তারপর পি এর মানটা বের করবো, হয়ে যাবে। কত দামে যোগান শূন্য, ওই যোগান শূন্য বসা দিবা, তখন পি এর মানটা বের করবো, তখন আনসার বের হয়ে যাবে। হ্যাঁ, এভাবে করে করবা। আচ্ছা, তাহলে এই আনসারটা গেল, এটা গেল 3 নম্বরটা। এরপর আসো, এখানে একটা সমীকরণ দিচ্ছে কিউডি সমান 24 মাইনাস 4p। চাহিদা সমীকরণে দ্রব্যটি কত দামে চাহিদা শূন্য হবে, দ্রব্যটি কত দামে চাহিদা কি হবে, শূন্য হবে। এই দ্রব্যটার কত দামে চাহিদা শূন্য, এই যে একটু আগে যেটা বলছি সেটা, তাহলে আমরা এখানে বসাই দিই, তাহলে আনসার ইজিলি বের হয়ে যাবে। দেখো কত দামে চাহিদা শূন্য, তার মানে কি আমরা এখানে 0 সমান লিখবো 24 মাইনাস 4p, তাহলে আনসার বের হবে কত, যে এখান থেকে আমরা 4 কে যদি এই পাশে নিয়ে আসো, তাহলে 4p সমান 24, তাহলে p সমান আমরা বলতে পারি 24 ডিভাইডেড বাই 4, উত্তর হচ্ছে 4 6 24, তাই না, 4 6 24, তাহলে 6 হবে উত্তর, p এর মান হবে 6, p এর মান কত হবে, 6 হবে। তাহলে আনসার গেল এটা, এস হবে 6, উত্তর হবে 6। দেখছো কত সহজ। এরপর আসো, কিউডি সমান ফাংশন অফ পি। এখানে পি কি বোঝায়, পি হচ্ছে একটি স্বাধীন চলক, পি কি স্বাধীন চলক আমরা বলতে পারি। তারপর বলছে এক্স দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলো, ওয়াই দ্রব্যের চাহিদা 100 থেকে বৃদ্ধি পেয়ে 150 টাকা হলো, 150 একক হলো চাহিদা আর কি। তাহলে এক্স এবং ওয়াই পরস্পর কি দেবো, এই জিনিসটাকে আমি একটু সুন্দর করে তোমাদেরকে বোঝাই বলি। শোনো, যখন তুমি দেখবা যে সমমুখী সম্পর্ক না বিপরীতমুখী সম্পর্ক তুমি যদি বুঝতে পারো, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি আগে বলেছি পরিপূরকের ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক, পরিবর্তনের ক্ষেত্রে সমমুখী সম্পর্ক, পরিপূরকের ক্ষেত্রে কি সম্পর্ক, বিপরীতমুখী। তো পরিপূরক এর জন্য পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে নিম্নগামী হয় রেখা, আর পরিবর্তকের ক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে ঊর্ধ্বগামী হয় রেখা, বুঝছো। তো কথা শোনো, পরিপূরকের ক্ষেত্রে বিপরীতমুখী, পরিবর্তকের ক্ষেত্রে কি সমমুখী। বলছে এক্স দ্রব্যের দাম 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলে, তাহলে এক্স দ্রব্যের যে দাম সেই দাম 10 টাকা থেকে 8 টাকা হয়েছে, তার মানে কমে গেছে। তো ওয়াই দ্রব্যের যে চাহিদা, ওয়াই দ্রব্যের চাহিদা যেটা, সেটা কি হয়েছে একটু খেয়াল করলে তাহলে বুঝতে পারবা তুমি ইজিলি। ওয়াই দ্রব্যের চাহিদা 100 থেকে বৃদ্ধি পেয়ে 150 হয়েছে, তাহলে এক্স দ্রব্যের চাহিদা হ্রাস পেলে ওয়াই দ্রব্যের চাহিদা কি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে। একটা হ্রাস পেলে যদি অপরটা বৃদ্ধি পায়, তার মানে অবশ্যই কি বিপরীতমুখী সম্পর্ক। একটা হ্রাস পেলে একটা বৃদ্ধি পাচ্ছে, বিপরীতমুখী সম্পর্ক, আর বিপরীতমুখী সম্পর্ক মানে কি, পরিপূরক দ্রব্য। হ্যাঁ, তাহলে আনসার হবে কি, আনসার হচ্ছে পরিপূরক দ্রব্য হবে। ওকে, আচ্ছা এরপর আসো, এ বলছে কোন দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা মানুষের অর্পণ করতে পারে তাকে কি বলে। কোন দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যেটা মানুষের অর্পণ করতে পারে সেটাকে আমরা উপযোগ বলি। কোন দ্রব্যের বিশেষ গুণ বা ক্ষমতা যেটা মানুষের অর্পণ করতে পারে সেটাকে আমরা কি বলি, উপযোগ বলি। তাহলে আনসার হবে উপযোগ। এরপর আসো, বলছে সংখ্যাগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তা, মানে সংখ্যাগত উপযোগ এটা কে বিশ্লেষণ করছে বা সংখ্যাগত উপযোগ পরিমাপযোগ্য, এই ধারণাটি কে প্রদান করেন। আমরা বলেছি সংখ্যাগত উপযোগ, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি, এগুলোর প্রবক্তাকে অধ্যাপক আলফ্রেড মার্শাল আমরা বলেছি, তাই না। তার আনসার হবে মার্শাল। এরপর আসো, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কোন ধরনের, ওই যে একটু আগে তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম যে 5 ধরনের ইপি এর মান একের চেয়ে কি হলে, একের সমান হলে, তারপর হচ্ছে একের চেয়ে কি হলে, একের চেয়ে বড় হলে, তারপর ইপি এর মান একের চেয়ে কি হলে, একের চেয়ে ছোট হলে, ইপি এর মান কি হলে, শূন্য হলে, ইপি এর মান শূন্য হলে, ইপি এর মান অসীম হলে, ইপি এর মান অসীম হলে। তো আমরা বলেছি একের সমান হলে বিলাস জাতীয় দ্রব্য, বিলাস জাতীয় দ্রব্য, আর হচ্ছে যদি একের চেয়ে ছোট হয় এটাকে আমরা বলি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। আর আমরা বলেছি একের চেয়ে শূন্য হলে এটাকে আমরা বলি অতি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। হ্যাঁ, আর এটা হচ্ছে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে হয় সাধারণ দ্রব্য, আর এটা হচ্ছে পাবলিক গুডস বা সরকারি দ্রব্য। তো এখানে বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতিস্থাপকতা কত। তা আমরা জানি যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা একের চেয়ে ছোট হয়, কিন্তু অপশনের মধ্যে এখানে দেখো একের চেয়ে ছোট কিন্তু নাই, এখানে অপশনের মধ্যে আছে শূন্য, একের চেয়ে বড়, এক, অসীম। তাহলে একের চেয়ে বড় তো হবে না, এটা নিত্য বিলাস জাতীয় দ্রব্য, একও হবে না সাধারণ দ্রব্য, আবার অসীম হবে না সরকারি দ্রব্য। তাহলে এখানে অপশন আছে, আমাদের হওয়া উচিত ছিল কি একের চেয়ে ছোট, এটা নাই কিন্তু আছে শূন্য। আমি কি বলেছিলাম, যদি পরীক্ষায় অপশন হওয়ার কথা যেটা সেটা যদি না থাকে এই দুইটার মধ্যে, তাহলে অপরটা তুমি লিখতে পারবা। মনে করো একের চেয়ে ছোট এটা নাই, তাহলে তুমি শূন্য লিখতে পারবা। আর মনে করো শূন্য
এটা নাই তাহলে তুমি একের চেয়ে ছোট এটা লিখতে পারবা অপশনের মধ্যে যদি না থাকে আর কি, সেক্ষেত্রে বলছে। তাহলে আনসার এখানে কি লিখবো আমরা, এটার ক্ষেত্রে আমরা আনসার লিখবো 0, এর ক্ষেত্রে আমরা আনসার লিখবো কি 0 হবে। ওকে, এরপর আসো, তারপরটা আমরা যাই। এরপর হবে 2 বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ককে আমরা কি বলে, মূলত 2 বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্কে আমরা অপেক্ষক বলি। অপেক্ষক স্বাধীন চলকের উপর অধীন চলকের নির্ভরশীলতার সম্পর্কে অপেক্ষক বলে, সেখান থেকে আসছে এটা মূলত। তাহলে আনসার হবে অপেক্ষক। এর বলছে আড়াআড়ি স্থিতিস্থান মান ঋণাত্মক হলে দ্রব্যটি কেমন হবে। শোনো, আড়াআড়ি স্থিতিস্থান মানটা মূলত 3 ধরনের হতে পারবে। আড়াআড়ি স্থিতিস্থান মান হচ্ছে ইসি, এটাকে আমরা বলি ক্রস রেসিসিভ অফ ডিমান্ড। এটা মূলত 3 ধরনের হয়, একটা হচ্ছে ধনাত্মক মান হতে পারে, ধনাত্মক হইতে পারবে, আরটা হচ্ছে ইসি ক্রস রেসিসিভ অফ ডিমান্ড হচ্ছে ঋণাত্মক হইতে পারবে, ঋণাত্মক হইতে পারবে, ঋণাত্মক। আরটা হইতে পারবে ইসি এর মান 0 হইতে পারবে, 0। তো শোনো, ক্রস রেসিসিভ অফ ডিমান্ড এটার মান যদি ধনাত্মক হয় তার মানে অবশ্যই সেই দুটো দ্রব্য হচ্ছে একটা তার পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। আমি কি বলেছিলাম, পরিবর্তক দ্রব্য মানে হচ্ছে সহমুখী সম্পর্ক, সহমুখী সম্পর্ক। পরিবর্তক মানে সহমুখী সম্পর্ক, হ্যাঁ, পরিবর্তক মানে কি বলবা, সহমুখী সম্পর্ক বলবা। আর পরিপূরক মানে হচ্ছে বিপরীতমুখী সম্পর্ক, আর বিপরীতমুখী সম্পর্ক হলেই স্থিতিস্থান মান কিন্তু ঋণাত্মক বের হয়, বুঝছো। তাহলে এটা হচ্ছে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে, পরিপূরক। তো শোনো, পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে ধনাত্মক সম্পর্ক বিদায় ধনাত্মক মান আসে, স্থিতিস্থান মান ধনাত্মক আসে। আর পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের সাথে অপর দ্রব্যের চাহিদার বিপরীতমুখী সম্পর্ক বিদায় সেক্ষেত্রে স্থিতিস্থান মান কি আসে, ঋণাত্মক চলে আসে। তাহলে ওই জিনিসটা মনে রাখতে পারলে পরিপূরক মানেই হচ্ছে কি বিপরীতমুখী সম্পর্ক থাকবে, রেখা হবে নিম্নগামী এবং স্থিতিস্থান মান হবে ঋণাত্মক। আর পরিবর্তক মানে হচ্ছে সমমুখী সম্পর্ক, রেখা হবে ঊর্ধ্বগামী আর স্থিতিস্থান মান কি হবে, ধনাত্মক বের হবে স্থিতিস্থান মান। তাহলে তোমার আনসার বের হয়ে যাবে বা তুমি মনে রাখতে পারবে ইজিলি। হ্যাঁ, তাহলে এটা গেল। তাহলে আনসার হবে পরিপূরক হবে, আর স্থিতিস্থান ঋণাত্মক মানে পরিপূরক হবে। এর বলতে প্রতি কেজি চালের দাম 40 টাকা থেকে 50 টাকা হলে সাজ্জাদ সাহেব মাসিক চালের চাহিদা 100 কেজি থেকে কমে 180 কেজি হয়, চালের দাম স্থিতিস্থান কত বের করতে হবে। তো এটা তোমাকে মান বের করতে হবে আসলে এটা। তো আমাদেরকে দামের সাথে চাহিদার কথা বলছে, তার মানে চাহিদার দাম স্থিতিস্থান বের করতে হবে। সূত্র হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইডেড বাই কি হবে, কিউ হবে। এটা সুন্দর করে আমি আস্তে আস্তে বোঝা যাচ্ছি। শোনো, আগে এই দুটো মান বসে দিবা। পি মানে প্রাথমিক দাম, পি মানে প্রাথমিক দাম, চালের কেজি ছিল 40 টাকা, বুঝছো। তাহলে প্রাথমিক দাম ছিল কত, তাহলে প্রাথমিক দাম হচ্ছে 40, এবং কিউ মানে প্রাথমিক চাহিদা। হ্যাঁ, প্রাথমিক চাহিদা হচ্ছে তখন চালের চাহিদা ছিল 100 কেজি, প্রাথমিক চাহিদা হচ্ছে 100, কে ফাইন। এবার হচ্ছে চাহিদার পরিবর্তন, ডেল্টা কি মানে চাহিদার পরিবর্তন। চাহিদা হচ্ছে আগে ছিল 100 হয়েছে 80, তাহলে পরিবর্তন কত জানো, পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বিয়োগ করে দিবা, 80 থেকে 100 বিয়োগ করবা। তাহলে 80 থেকে 100 বিয়োগ করলে হবে -20। ডেল্টা বি মানে যে দামের পরিবর্তন, দাম ছিল আগে 40 হয়েছে 50, তাহলে পরিবর্তিত মান থেকে প্রাথমিক মান বের করবা। তাহলে আসতে হবে 50 - 40, উত্তর হচ্ছে 10। যদি না বুঝো তাহলে একটা একটা ধরে পাশে এখানে লিখে ধরে করবা, আর বুঝলে তো একসাথে করে ফেলতে পারবা। হ্যাঁ, এবার তুমি কাটাকাটি করো, তো কাটাকাটি করলে আনসার বের হয়ে যাবে। কাটাকাটি করতে না পারলে আমার মতো করবা, উপর সাথে উপরটা গুণ করে দাও, এটা হবে 4 × 8, মানে এটা হচ্ছে 80, মানে -80 নিচে হবে, এখানে এসে গুণ করলে আনসার হবে 1000 মনে হয়। 1000। তাহলে 80 কে তুমি 1000 দিয়ে ভাগ করে ফেলো, 80 না, এটা 800 হবে, 800 সরি, 4 × 8, 2 শূন্য বসে 800। 800 কে 1000 দিয়ে ভাগ করো, কত হয় দেখো তো। 800 কে 1000 দিয়ে ভাগ করলে একের চেয়ে ছোট হবে আনসারটা, একের চেয়ে ছোট কত হইতে পারে, 0.8 হইতে পারে আনসার আশা করি। তবে আনসারটা মাইনাসে বের হবে না, মানে আনসারটা মাইনাস বের হবে কিন্তু আমাকে পজিটিভে দেখাইতে হবে এরপরে। তাহলে আনসার হচ্ছে -800 ডিভাইডেড বাই আমরা 1000 যদি ধরি 0.8, হ্যাঁ আনসার 0.8। তাহলে আনসার হবে 0.8, তবে মাইনাস 0.8 লিখবো, এরপর লাইন আমাদের 0.8 লিখতে হবে, কারণ ইপি এর ক্ষেত্রে চাহিদার দাম স্থিতির ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন উপেক্ষা করা হয়, মাইনাস থাকলেও মাইনাস আমরা দেখাইতে পারবো না। তাহলে এটা গেল। এরপর আসো, এরপর হচ্ছে বলছে নিচের কোন দ্রব্যটি চাহিদা ওই স্থিতিস্থাপক বলছে, চাহিদা ওই স্থিতিস্থাপক কোন দ্রব্যের ক্ষেত্রে বলছে, নিচে কোন দ্রব্যটি চাহিদা ওই স্থিতিস্থাপক। আচ্ছা, এখন তোমাকে বুঝতে হবে চাহিদা ওই স্থিতিস্থাপক কোনটা, স্থিতিস্থাপক কোনটা। শোনো, যদি ইপি এর মানটা একের চেয়ে বড় হয় এটাকে আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা, স্থিতিস্থাপক চাহিদা বলি। আবার ইপি এর মানটা যদি একের চেয়ে ছোট হয় সেটাকে আমরা বলি অস্থিতিস্থাপক চাহিদা, অস্থিতিস্থাপক চাহিদা আমরা বলি, স্থাপক চাহিদা আমরা বলি।
তার মানে স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয় অধীন চলক তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়, সেক্ষেত্রে মূলত ইপিএর মানটা এর চেয়ে বড় আসে। এগুলো আসলে বেসিক ক্লাসে আরো ডিটেলসে আমি পড়াইছি চাহিদার দামে চাহিদা স্থিতিস্থাপকতা এই টপিকগুলোর ক্ষেত্রে। তোমরা যদি পারো সেটা একটু দেখিও, তাহলে ভালো হবে তোমাদের জন্য। তাহলে ইপি এর মান একের চেয়ে বড় হইলে সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা, আর ইপি এর মান একের চেয়ে ছোট হলে সেটাকে আমরা বলি অস্থিতিস্থাপক চাহিদা। একের চেয়ে বড় কখন হয় জানো? স্বাধীন চলক যে হারে পরিবর্তন হয় অধীন চলক তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। অর্থাৎ দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা তার চেয়ে বেশি হারে পরিবর্তন হলে ইপি এর মানটা একের চেয়ে বড় হয়, সেটাকে আমরা বলি স্থিতিস্থাপক চাহিদা। আর দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয় সেক্ষেত্রে ইপি এর মান একের চেয়ে ছোট হয়, সেটাকে আমরা বলি অস্থিতিস্থাপক চাহিদা। বলছে নিচের কোন পণ্যটি চাহিদা অস্থিতিস্থাপক? মানে যেই জিনিসটার অস্থিতিস্থাপক মানে এটা বোঝাচ্ছে যে জিনিসটার দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যাচ্ছে কম হারে পরিবর্তন হয়। দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যাচ্ছে কম হারে পরিবর্তন হয়। এটা কোন ধরনের দ্রব্যের ক্ষেত্রে হয়? মূলত যেগুলো নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেগুলো মূলত নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেগুলো ছাড়া আমরা চলতে পারি না, সেগুলোর ক্ষেত্রে দাম যে হারে পরিবর্তন হয় চাহিদা যাচ্ছে কম হারে পরিবর্তন হয়। স্যার কেন? কারণ এগুলো আমাদের লাগবে, তুমি দাম চেঞ্জ হলে আমাদের কিনতে হবে। যেমন চালের দাম মনে করো 80 টাকা থেকে 90 টাকা হয়েছে, তাহলে তোমাদের বাসায় কি 1 কেজি কম নিয়ে যায়? চাল নিয়ে যায় না, ওই 5 কেজি নিয়ে যায় তোমাদের বাসায় চাহিদা। কেন জানো? কারণ এগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগবেই। দামের পরিবর্তন হলে চাহিদা তেমন একটা পরিবর্তন হয় না। তা আমরা বলতে পারি তাহলে এখানে টেলিভিশন হচ্ছে এটাকে আমরা বিলাস জাতীয় দ্রব্যের মধ্যে ফেলতে পারি স্থিতিস্থাপক হয় এগুলোর ক্ষেত্রে। গাড়িটাও সেম, মাছটাও সেম। লবণ হচ্ছে আমাদের দাম বাড়লেও কিনতে হবে, না বাড়লেও কিনতে হবে, তাহলে এগুলোর ক্ষেত্রে ওই স্থিতিস্থাপক চাহিদা হয়ে থাকে মূলত। মানে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকে তেমন একটা পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে এখানে 4 নাম্বারটা হবে আনসার। এরপর চলে আসি আমরা, বলছে অসীম স্থিতিস্থাপক চাহিদার রেখার আকৃতি কেমন হয়? অসীম স্থিতিস্থাপক চাহিদার আকৃতি কেমন হয়? তা আমি তোমাদেরকে বলছিলাম যে আগে তুমি ঢালটা মনে রাখবা। ঢালটা কেমন মনে রাখবা? ঢালটা হচ্ছে ঊর্ধ্বগামী রেখার ডাল, নিম্নগামী সরলরেখার ডাল, ভূমি-অক্ষের সমান্তরাল সরলরেখার ডাল, লম্ব-অক্ষের সমান্তরাল সরলরেখার ডাল। আমি যে সিকোয়েন্সটা বলি সেই সিকোয়েন্সটা মনে রাখবা, তোমার জন্য সহজ হবে ইকোনমিক্স। ফার্স্ট ঊর্ধ্বগামী হলে পজিটিভ ডাল, নিম্নগামী হলে নেগেটিভ ডাল, ভূমি-অক্ষের সমান্তরাল হলে শূন্য ডাল, লম্ব-অক্ষের সমান্তরাল হলে অসীম ডাল হবে। আর স্থিতিস্থাপক মনে রাখবা কেমনে? স্থিতিস্থাপক মনে রাখবে এভাবে করে, এই দুটো মনে রাখতে পারলে হবে শুধু। যদি ঢাল হয় অসীম, স্থিতিস্থাপকতা হবে কি? ঢাল হয় শূন্য, স্থিতিস্থাপকতা হবে অসীম। আর যদি ঢাল হয় অসীম তাহলে স্থিতিস্থাপকতা কি হবে? স্থিতিস্থাপকতা হবে শূন্য স্থিতিস্থাপকতা। তাহলে বলো অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি কেমন হবে? অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি হবে ভূমি অক্ষের সমান্তরাল। অসীম স্থিতিস্থাপক দেখো এই যে অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখার আকৃতি হবে ভূমি অক্ষের সমান্তরাল। মনে থাকবে? ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভূমি অক্ষের সমান্তরাল বলবো আমরা। হ্যাঁ, ভূমি অক্ষের সমান্তরাল। তারপর আসো কিউডি সমান a মাইনাস বিপি সমীকরণের চিত্ররূপ কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করবো চলো আমি তোমাদেরকে দেখাই দিই। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয়। তো এটা সলভ করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। আগে আমাদেরকে শিখতে হবে একটা সমীকরণ থেকে চিত্র দেখতে কেমন হয় সেটা তোমাদেরকে শিখতে হবে। তারপর তুমি এই ধরনের প্রশ্ন হাজার হাজার সলভ করতে পারবা। চলো আমি তোমাদের দেখা দিই। মনে করো পরীক্ষা বললো এটা যে কিউডি সমান, হ্যাঁ আচ্ছা কিউডি না কিউএস বলি, কিউএস সমান বলছে 10 প্লাস মনে করো 2b। বলছে এই চিত্রে এই সমীকরণের মাধ্যমে চিত্ররূপ কোনটি? তোমাকে প্রশ্ন করছে রেখাটা কি এরকম হবে? 2 নম্বর প্রশ্ন করছে রেখাটা কি এরকম হবে? হ্যাঁ, মানে এটা কি এরকম হবে? অপশন 2টা। 3 নম্বর বলছে রেখাটা কি এরকম হবে? 4 নম্বর বলছে রেখাটা এরকম হবে। এই সমীকরণের মাধ্যমে চিত্ররূপ কোনটা? হ্যাঁ, কে বলতে পারবা? দেখো কেমনে করবো। যখনই কোন একটা সমীকরণ থেকে চিত্ররূপ কেমন জিজ্ঞেস করবে তোমাকে 3টা জিনিস দেখতে হবে। এক নম্বর তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে ওই সমীকরণের মধ্যে ছেদকের মান কত আছে, ছেদকের মান কত আছে সেটা দেখবা। 2 নম্বর যে জিনিসটা দেখবা ওই সমীকরণে ঢালের চিহ্ন কেমন আছে, ঢালের চিহ্ন কেমন আছে, ঢালের চিহ্ন দেখবা। 3 নম্বর যেটা দেখবা ওই সমীকরণে সেটা হচ্ছে ঢালের মান তুমি দেখবা কত আছে। তো এবার চলো তোমাদেরকে দেখা দিই। মনে করো আমি এই সমীকরণটা ধরলাম, এই সমীকরণটাই যে কিউএস সমান 10 প্লাস 2p। আমরা বলছি যোগান সমীকরণ কিন্তু 3 ধরনের হয়, 3 ধরনের। এটা 1 নাম্বারটা বলতেছি সি প্লাস ডিপি ফরম্যাট। হ্যাঁ, এই ফরম্যাট। তো এটার মাধ্যমে অঙ্কিত চিত্র কেমন হবে আমি তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। দেখো আমি যদি বলি এটা মূলবিন্দু, এটা পি, এখানে কিউএস। ভালো করে শোনো। প্রথম বলছি যে এই সমীকরণের মধ্যে ছেদকের মান কত সেটা দেখবা, তখন তুমি বুঝতে পারবে চিত্র কেমন হবে। তো ছেদক দ্বারা যেটা বোঝাই, ছেদক এখানে কত জানো? ছেদক হচ্ছে এখানে পি এর মান 0 হলে কিউএস এর মান হচ্ছে এই ট্যানটা হচ্ছে এখানে ছেদক। কারণ পি এর মান 0 হলে এটা গুণ করলে 0 হয়,
ট্যানের সাথে 0 যোগ করলে ট্যানই হবে, এই ট্যানটা হচ্ছে ছেদক। ছেদক দ্বারা যেটা বোঝায় একটা রেখা কোন জায়গা থেকে শুরু হবে সেটা। তাহলে আমি যদি বলি ছেদকের মান ট্যান, ছেদকের মান কত বলছি? ট্যান বলছি। তার মানে রেখাটা স্বাদিজলকের মান পি এর মান 0 হলে যোগানের পরিমাণ ট্যান যেখানে, সেখান থেকে রেখাটা শুরু হবে। ওকে ফাইন, ভালো কথা, কতটা পাই গেছি। ছেদকের মান ট্যান, ট্যান থেকে শুরু হবে। ঢালের চিহ্ন, এখানে ঢালের চিহ্ন কত? এখানে ঢালের চিহ্ন হচ্ছে প্লাস, না পজিটিভ। তোমার রাখবা যদি পজিটিভ ঢাল হয় রেখা হয় ঊর্ধ্বগামী, আমরা পড়েছি। তাহলে যদি পজিটিভ ঢাল হয় মনে রাখবা রেখাটা এখান থেকে ঊর্ধ্বগামী হবে। তার মানে মনে করো এখানে রেখাটা এভাবে করে ঊর্ধ্বগামী হয়েছে। আর যদি এখানে নেগেটিভ হইতো, এখানে যদি -2 হইতো, তাহলে কি হইতো জানো? রেখাটা এখানে নিম্নগামী হইতো ওই বিন্দুতে। আবার বলছি, পজিটিভ হলে রেখাটা ওই বিন্দু থেকে ঊর্ধ্বগামী হয়, নেগেটিভ হইলে রেখাটা ওই বিন্দুতে নিম্নগামী হয়। এই কথাটা একটু মনে রাখতে হবে। আচ্ছা, এটা একটু পরে করে দিচ্ছি, চাহিদাটা একটা করে দিব আমি তোমাদেরকে। আগে এটা করো যে QS সমান 20 tan + 2p। হ্যাঁ, এটা লিখলাম QS সমান tan + 2p। এটার মাধ্যমেই মনে করো যে এখানে আমাদের ছেদকের মান tan, তাহলে tan থেকে শুরু হবে, প্লাস আছে ঊর্ধ্বগামী হবে 2। মনে করো এটাই হচ্ছে আমাদের QS সমান, এই রেখাটাই মনে করো যে QS সমান tan + 2p, এটাই। এই সমীকরণের মাধ্যমে এটা রেখা। একটু যদি আমি চেঞ্জ করে দিই, আমি যদি লিখি যে QS সমান tan ঠিকই রাখলাম, ছেদকের মান ঠিকই রাখলাম, পজিটিভ ঢাল তাও ঠিকই রাখলাম, কিন্তু এই ঢালের মানটা 2 না হয় যদি 3 করে দিই 3p, তাহলে চেঞ্জটা কোথায় হবে? এখানে চেঞ্জটা হবে রেখা শুরু হবে tan থেকে, ঊর্ধ্বগামী হবে রেখা, কিন্তু 2 জায়গায় 3 হওয়ার কারণে রেখাটা একটু বেশি খাড়া হবে, এরকম হবে। অর্থাৎ এটাই হচ্ছে QS সমান tan + 3p মনে করো। তার মানে রেখার ঢাল, মানে ঢাল যত বড় হবে রেখাটা তত খাড়া হবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এটা আমার লাগবে না, এটা আমি এখানে মুছে দিচ্ছি। আমরা তাহলে একটা দেখাইছি, একটা কি দেখাইছি? যে যোগান সমীকরণ একটা দেখাইলাম C + dp এই ফরম্যাটে, যে QS সমান C + dp এই ফরম্যাটে। আরও আছে না? QS সমান আমরা পড়ছি যে শুধু dp ফরম্যাটে হয় যোগান সমীকরণ, ওটা করে দিই একটু। যোগান সমীকরণ হতে পারে QS সমান যে শুধু dp ফরম্যাটে, অর্থাৎ শুধু 2p ফরম্যাটে আসতে মনে করো। যদি বলে এই সমীকরণের মাধ্যমে অঙ্কিত চিত্র কোনটা, এটা বুঝতে, তখন আগে বলো যে এখানে ছেদক কত, ছেদকের মান দেখতে হবে। ছেদক কত আছে এখানে? p এর মান 0 হলে QS এর মান হচ্ছে ছেদক। p এর মান যদি 0 বসাই দিই 0, তাহলে QS সমান 0 × 2, 0 × 2 গুণ করলে 0ই হবে, 0 × 2 গুণ করলে 0 হবে, তার মানে QS সমান 0। এখানে ছেদক না থাকা মানে কত আছে? 0 আছে, 0। তার মানে রেখাটা শুরু হবে এই যে যেখানে মূলবিন্দু 0 আছে সেখান থেকে রেখাটা শুরু হবে, যেখানে মূলবিন্দু 0 সেখান থেকে আমাদের রেখাটা শুরু হবে। হ্যাঁ, তার মানে এই যে মূলবিন্দু 0 সেখান থেকে রেখাটা এখান থেকে শুরু হবে। এরপর কি? এর বলছে ঢাল এখানে পজিটিভ না নেগেটিভ? অবশ্যই পজিটিভ, কিছু না থাকা মানে পজিটিভ থাকা, তার মানে ঊর্ধ্বগামী হবে। আর 2 আছে এখানে, যেভাবে ঊর্ধ্বগামী হয়েছে এখানে 2, এখানে 2, যেহেতু এটা যে হার ঊর্ধ্বগামী হয়েছে এই রেখাটাও সমান্তরালভাবে কি হবে? ঊর্ধ্বগামী হবে। QS সমান 2p, এটা হয়েছে। তাহলে এটার চিত্ররূপ হচ্ছে এটা। এবার আমি যদি বলি, যদি 3 নাম্বারটা বলি যে QS সমান ওই যে আমরা বলছি C + dp, ওই ফরম্যাটটা যদি বলি -C + dp, তাহলে এটা কেমন হবে? 3 নাম্বার আমরা একটা एग्जांपल নিই। QS সমান মনে করে লিখলাম -10 + 2p, মনে করো -10 + 2p, ওইটাই লিখতেছি -10 + 2p। এটার চিত্ররূপ কোনটা? তার মানে এই রেখাটার ছেদকের মান কত? -10। তার মানে রেখাটা শুরু হবে যেখানে -10 আছে সেখান থেকে। তো এখানে -10 কোথায় আছে দেখো তোমরা, এটা যদি পজিটিভ tan হয় -10 অবশ্যই এই পাশে আছে। আচ্ছা, এদিকে তো আমি একটু মুছে দিই। হ্যাঁ, এগুলো মুছে দিচ্ছি। তাহলে এই 3টা ফরম্যাট C + dp, dp - C + dp, এই 3টা ফরম্যাটে আমি 3টা লিখলাম। एग्जांपल এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, তো -10 থেকে শুরু হবে রেখাটা, -10। ওকে, -10 এখানে মনে করো, এবং পজিটিভ ঢাল তার মানে ঊর্ধ্বগামী হবে, এবং 2 এটার মতো ঢালের মানও 2 আছে। তার মানে এগুলো যে হারে ঊর্ধ্বগামী হয়েছে এই রেখাটাও সেম সমান্তরালভাবে ঊর্ধ্বগামী হবে। এটা হচ্ছে QS সমান -10 + 2p, -10 + 2p, এই যে হয়ে গেছে। তার মানে এই রেখাটাই হচ্ছে -10 + 2p। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, স্যার যদি চাহিদাটা আসে, এটা তো যোগানগুলো করলাম 3টা, এটা চাহিদাটা একটু করে দেন তো। মনে করি আমি লিখলাম QD সমান 10 - মনে করো 2p লিখলাম, এটা চাহিদাটা, তাই না? তাহলে ছেদকের মান কত আছে? 10।
তার মানে রেখাটা tan থেকে শুরু হবে। আচ্ছা অন্য একটা পেন নিচ্ছি, হ্যাঁ মনে করো রেখাটা শুরু হবে tan থেকে, মনে করো রেখাটা শুরু হবে tan থেকে, ওকে ফাইন, রেখাটা tan থেকে শুরু করব। তারপর এখানে বলছে মাইনাস, তার মানে রেখাটা হবে নিম্নগামী, আর 2 মানে ঢাল হবে 2, তার মানে মনে করো এইভাবেই নিম্নগামী যেহেতু হবে রেখা, এটা হচ্ছে QD সমান tan মাইনাস 2p। তাহলে আমার কথা কি বোঝা গেছে? বুঝছো তোমরা? যদি এই যে রেখাটা, তাহলে বলো এটার চিত্ররূপ কোনটা হবে? QR সমান tan প্লাস 2p, তার মানে পজিটিভ ছেদক থেকে শুরু হবে। এটা শূন্য ছেদক থেকে শুরু হয়েছে, 0 থেকে শুরু হয়েছে, এটা 0 ছেদক। আর এখানে ছেদক এটা শুরু হয়েছে পজিটিভ থেকে, তার মানে এটা হওয়ার সম্ভাবনা আছে, এবং পজিটিভ ঢাল তার মানে ঊর্ধ্বগামী হবে রেখা। তাহলে আনসার হবে এটা, আনসার কোনটা হবে? এটা হবে, তাই না? এই সমীকরণের মধ্যে অঙ্কিত হবে এটা। আর এটা হচ্ছে নেগেটিভ থেকে শুরু হয়েছে, এটা হবে না। এখানে যদি আমি এটা দিতাম -10 দিতাম, তাহলে এটা হইতো না আনসার, ঠিক আছে? আর যদি এটা এভাবে না হয়, যদি এরকম দিতাম যে QD সমান A মাইনাস BP ফরম্যাট, তাহলে কোনটা হইতো? তাহলে হইতো এটা, কারণ এখানে এটা পজিটিভ, ওকে, তারপর যেহেতু ঢালের মান ঋণাত্মক, তার মানে ঋণাত্মক হবে, রেখাটা হবে নিম্নগামী, ঠিক আছে? তাহলে এটার রূপ কোনটা হবে তাহলে বলো? এখন চলে আসি আমরা আমাদের মূল প্রশ্নে আমরা চলে আসি। হ্যাঁ, আমাদের মূল প্রশ্ন হচ্ছে A মাইনাস BP সমীকরণের চিত্ররূপ কোনটি? তোমরা অ্যান্সার করো, বলো পারবে কিনা? আনসার হচ্ছে এই যে নিম্নগামী যে রেখাটা সেটা। ঊর্ধ্বগামীগুলো হবে না। এরপর আসো, বলছে আরআরডি স্থিতিস্থাপকগত সূত্র কোনটি বলছে? তা আরআরডি সূত্র হচ্ছে চাহিদার দামের মতোই, শুধু চেঞ্জটা হচ্ছে মানে চাহিদার দাম স্থিতিস্থাপক মতোই সূত্র, মানে ইপি এর মতো। আমরা যদি বলি ইপি এর সূত্র কি? ইপি এর সূত্র হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইড বাই কিউ। সূত্র হচ্ছে আরআরডির মধ্যে পার্থক্য হচ্ছে শুধু এখানে কিউর সাথে একটা এক্স, পি এর সাথে একটা ওয়াই, এটা শুধু অ্যাড করে দিতে হবে, মানে পি ওয়াই কিউ এক্স, এটা অ্যাড করে দিতে হবে, আর কিছু না। ডেল্টা কিউ এক্স ডিভাইড বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই ডিভাইড বাই কিউ এক্স, এটা হবে 3 নাম্বারটা উত্তর, হচ্ছে হবে 3 নাম্বারটা। তারপর আসো, বলছে এই বি রেখার ঢাল কত হবে? এই যে রেখাটার ঢাল কত হবে? আমরা বলছি ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল কি হয়? ভূমি অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল 0 হয়, 0 হতে হবে 0। তারপর সে 47 নাম্বার কোশ্চেনটা দেখি। বলছে এই রেখাটার মধ্যে, এই রেখাটা কি রেখা হইতে পারে? মোট স্থির ব্যয় খরচ রেখা। হ্যাঁ, এটা থার্ড চ্যাপ্টারের প্রশ্ন, যদিও মোট স্থির খরচ রেখা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল হয়, আমরা সেই চ্যাপ্টারে আরো আলোচনা করব। আর বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা রেখা হয়। বিশুদ্ধ স্থিতিস্থাপক চাহিদা রেখা আমরা বলতে পারি, বিশুদ্ধ স্থিতিস্থাপক মানে হচ্ছে যেটার স্থিতিস্থাপক মানে হচ্ছে স্বাধীন চল যে হারে পরিবর্তন, অধীন চল তার চেয়ে বেশি হারে পরিবর্তন হয়। আর বিশুদ্ধ স্থিতিস্থাপক মানে হচ্ছে স্বাধীন চলকে পরিবর্তন ছাড়া অধীন চলকে পরিবর্তন হওয়া, ঠিক আছে? তো এইটাও বলা যেতে পারে 2 নম্বরটা। 3 নম্বর পূর্ণ বোঝার বাজারে চাহিদা রেখা। হ্যাঁ, এটাও হবে পূর্ণ বোঝার বাজারে যেটা চাহিদা রেখা, পি সমান আর সমান এমআর রেখা, ওইটাও ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে এটা আনসার 1 2 3 3টাই হতে পারে। এটা রিজলসে বলবো থার্ড চ্যাপ্টার পড়লে, হ্যাঁ 4th চ্যাপ্টার পড়লে। তার বলছে এক্স দ্রব্যের দাম 10 টাকা থেকে বেড়ে 12 টাকা হলে ওয়াই দ্রব্যের চাহিদা 12 থেকে বৃদ্ধি পেয়ে 18 টাকা হয়। বলছে উদ্দীপকের তথ্যভিত্তিতে আরআরডি স্থিতিস্থাপক মান কত হবে? হ্যাঁ, তাহলে তোমাদেরকে আরআরডি বের করতে হবে, বের না করলে তো তুমি করতে পারবে না। হ্যাঁ, তো চলো আমরা এটার আরআরডি স্থিতিস্থাপক নির্ণয় করি। আমরা বলেছি ইসি সমান ডেল্টা কিউ এক্স ডিভাইডেড বাই ডেল্টা পি ওয়াই ইন্টু পি ওয়াই ডিভাইডেড বাই কিউ এক্স। মানগুলো বের করে দিই। ডেল্টা পি ওয়াই মানে হচ্ছে ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম। বলছে এক্স দ্রব্যের দাম 10 টাকা, সেখান থেকে বেড়ে 12 টাকা হয়েছে। হ্যাঁ, তার মানে প্রাথমিক দাম ছিল কত? 10, এখানে 10 বসা দিই। 12 টাকা হলে চাহিদা হচ্ছে 12 থেকে বৃদ্ধি পেয়ে 18 টাকা হয়েছে। তাহলে প্রাথমিক চাহিদা ছিল কত? প্রাথমিক চাহিদা ছিল আমাদের 12 লিখে দিলাম। আর চাহিদার পরিবর্তন হচ্ছে 12 থেকে 18 হয়েছে, তার 18 থেকে 12 বাদ দাও, আনসার হবে 6। ওকে, আর দামের পরিবর্তন হচ্ছে আগে ছিল 10 হয়েছে 12, তাহলে 12 থেকে 10 বাদ দিলে তো হবে 2। তাহলে আনসার বের করে আমরা উপরে হচ্ছে 6 × 60 হবে, পরে 6 × 60 আমরা গুণ করে দিলাম, আর নিচে হবে 12, 12 × 24। হ্যাঁ, 24কে ইয়া দিয়ে ভাগ করো, 24কে এটা দিয়ে ভাগ করো, অথবা কাটাকাটি করতে জানলে তো ভালো। এটা 5 হবে, 5 5 5 6 30, 12কে 30 দিয়ে ভাগ করলে কত হয় আমি জানি না। আচ্ছা, করে দেখি আমরা। 60 ডিভাইডেড বাই 24 উত্তর হবে 2.5, বা এখানে অন্যভাবে লিখছে মনে হয়। আচ্ছা, অন্যভাবে লিখছে, ওভাবে লিখতে পারি আমরা চাইলে। কি লিখতে পারি? 30 ডিভাইডেড বাই যদি বলি 5 6 30, 30 ডিভাইড বাই 12 যদি হয় 5 দিয়ে ভাগ করলে 5 6 30, না 6 দিয়ে ভাগ করলে 6 6 6 5 6 30, 5 আর 5 × 10, 5/2, 5/2 এটা হইতে পারে। এটা আছে, হ্যাঁ 5/2, ঠিক আছে, হ্যাঁ 5/2 হবে।
অর্থাৎ আমরা কাটাকাটি করে সরাসরি আনসারটা নাম্বার বের না করে কাটাকাটি করে দেখাইছি আর কি। যাই হোক, বলছে উদ্দীপকের প্রদত্ত দ্রব্য দুটির ক্ষেত্রে কোনটি প্রযোজ্য হবে? এই দ্রব্য দুটি কি ধরনের দ্রব্য? শোনো, যেহেতু মানে পজিটিভ আনসার বের হয়েছে, 5/2 কিন্তু পজিটিভ আনসার, 5/2 কিন্তু পজিটিভ আনসার। হ্যাঁ, তো পজিটিভ আনসার বের হলে আমরা জানি পরিবর্তক দ্রব্য। পজিটিভ আনসার হলে কি হবে? পরিবর্তক হবে। আমরা আগে বলেছি পরিবর্তক দ্রব্যের ক্ষেত্রে পজিটিভ আনসার হবে, যেহেতু সমমুখী সম্পর্ক। যেমন এটা বাড়লে এটাও কি হয়েছে? এটাও বৃদ্ধি পাইছে, তার মানে পজিটিভ সম্পর্ক আমরা বলতে পারি। আচ্ছা, এরপরে কোশ্চেন হচ্ছে, বলছে সাম্প্রতিক বিদেশে ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনা থাকা বর্তমানে আলুর দাম প্রতি কেজি 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলেও আলুর চাহিদা 2 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 5 টাকা হয়েছে। এটা কেন হয়েছে? এটা হয়েছে কারণ ভবিষ্যতে দাম বৃদ্ধির সম্ভাবনার কারণে দাম বৃদ্ধি পেলেও দেখো দাম বাড়ছে, কিন্তু চাহিদা কি হয়ে গেছে? বেড়ে গিয়েছে। বলছে উদ্দীপক অনুসারে চাহিদার দাম স্থিতির মান কত হবে? অবশ্যই চাহিদার দাম স্থিতি কি হবে? মানে পজিটিভ আনসার বের হবে, যেহেতু দাম বাড়লে চাহিদা বাড়তেছে এখানে। তা আমরা বের করে চলো, আমরা লিখবো ইপি, চাহিদার দাম হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইনটু পি ডিভাইডেড বাই কিউ। সো পি মানে প্রাথমিক দাম হচ্ছে 10 টাকা, আর প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 2 কেজি। চাহিদার পরিবর্তন হচ্ছে 2 থেকে 5 কেজি যায়, তাহলে 5 - 2 তো হচ্ছে 3। আর দামের পরিবর্তন হচ্ছে আগে ছিল প্রতি কেজি 10 থেকে 15 টাকা, তাহলে 15 থেকে 10 বদলে আনসার হবে 5। তাহলে আনসার বের হবে হচ্ছে উপরে কাটাকাটি করো, 5 কেটে দিয়ে ভাগ করলে এটা হবে 2, তাহলে 3 দুগুণ এটা হবে 6, তাহলে 6/2, তার মানে আনসার হচ্ছে 3 দুগুণ 6, 3। ওটা হচ্ছে 3, কেমন? তাহলে আনসার হবে 3, এই আনসার। তা বলছে আলুর ক্ষেত্রে চাহিদা রেখা কেমন হবে? পজিটিভ, ঊর্ধ্বগামী হবে, যেহেতু এমনি সাধারণত চাহিদা রেখা কি হয়? নিম্নগামী হয়, কিন্তু এখানে কি হয়েছে? এখানে দাম বাড়লে চাহিদা উল্টো বেড়ে গেছে, তাহলে এখানে পজিটিভ সম্পর্ক, তো রেখা হবে কি? ঊর্ধ্বগামী হবে। হ্যাঁ, এই জায়গায় অনেকে আসলে কনফিউজ হয়ে যায়, চাহিদা রেখা বলতে চাহিদা রেখা তো নিম্নগামী হবে, তো নিম্নগামী দাগে চলে আসে। বুঝতে হবে এখানে কি বুঝতে, যে দাম বাড়লে চাহিদা বেড়ে গেছে, কারণ ভবিষ্যৎ দাম বৃদ্ধির সম্ভাবনা বলছে সেজন্য, তাহলে আনসার হবে ঊর্ধ্বগামী। এরপর আসো, বলছে চিত্রে যোগান রেখা SS থেকে SS1 এ পরিবর্তন হবে কেন? মানে কেন SS থেকে SS1 এ চলে যাবে, কি কারণে চলে যাবে? হ্যাঁ, সেটা এখানে প্রশ্ন করছে। তো এখানে এক নম্বর বলছে যোগানের সংকোচন হইলে কি কমে যাবে? না। যোগানের প্রসারণ হইলে সংকোচন প্রসারণ হয় একই চিত্রের মধ্যে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাইতে, একই চিত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাইতে তখন সংকোচন প্রসারণ হয়। আর হ্রাস বৃদ্ধি হইতে পারে, হ্যাঁ হ্রাস বৃদ্ধি হবে, তবে এখানে বৃদ্ধি না হ্রাস সেটা তোমাকে বুঝতে হবে। যদি রেখাটা যেখানে আছে সেখান থেকে ডান দিকে শিফট করে, এই রেখা বলবা হাত জোড় করবা, যদি রেখাটা ডান দিকে শিফট করে তাহলে বলবা বৃদ্ধি, যোগানে বৃদ্ধি হচ্ছে। আর যদি বাম দিকে শিফট করতো তাহলে কি বলতাম? হ্রাস বলতাম। হ্যাঁ, তাহলে আনসার কি হবে? আনসার হচ্ছে এখানে যোগানে কি হবে? যোগানের বৃদ্ধি হবে। আচ্ছা, এর বলছে যে উদ্দীপকের যোগান রেখা পরিবর্তনের কারণ কি হতে পারে? যোগান রেখা যে বাড়ছে, যোগান বৃদ্ধি পাইছে, কেন যোগান বৃদ্ধি পাইতে পারে? এখন তোমাকে বুঝতে হবে যোগান কখন বৃদ্ধি পায়। মূলত দাম স্থিতি থেকে আলোচিত হবে, দাম স্থিতি থেকে অন্যান্য বিষয়ের পরিবর্তনের ফলে যোগান বৃদ্ধি পায়, অন্যান্য বিষয়ের পজিটিভ পরিবর্তনের ফলে আর কি। যেমন অনুকূল আবহাওয়া হলে যোগান বাড়তে পারে, দাম স্থির থাকলে যোগান বাড়তে পারে। কর আরোপ, দেখো কর আরোপ করলে কিন্তু মূলত দাম বেড়ে যায়, বা বলতে পারো কর আরোপ করলে ওটা যোগান কমে যাবে, বাড়বে না, যোগান কমে যায়। ঠিক আছে, তো এটা হবে না, এটা যোগান উল্টা কমায় ফেলবে। ভর্তুকি, দেখো ভর্তুকি মানে হচ্ছে মনে করো কোনো জিনিসের দাম 10 টাকা বিক্রি করে বিক্রেতা, তখন তার লাভ হয় বা সে বিক্রি করে 10 টাকায়। সরকার বলতেছে আমাদের দেশের মানুষ তো গরিব, 10 টাকা দিয়ে তোমার এই দ্রব্য কিনতে পারবে না, তুমি একটা কাজ করো, তুমি এই দ্রব্যের দাম 8 টাকা দিয়ে বিক্রি করো, তুমি বুঝছো, তোমাকে 2 টাকা করে ভর্তুকি আমি দিব। তাহলে ভর্তুকি দিলে জিনিসের দাম কমে যায়, আর দাম কমলে মূলত জিনিসের চাহিদা বাড়লে যোগান মূলত বাড়ে। তো ভর্তুকি প্রদান করলে মূলত যোগান বাড়তে পারে। হ্যাঁ, কোনো দ্রব্যের ভর্তুকি প্রদান করলে যোগান বৃদ্ধি পাইতে পারে। তাহলে সেক্ষেত্রে রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে 1 ও 3, এই দুটো আনসার হবে। তারপর একটা উদ্দীপক দিচ্ছে, বলছে এখানে দাম 10 থেকে 5 হয়েছে, চাহিদার পরিমাণ 50 থেকে গেছে, মানে চাহিদা স্থির থেকে গেছে। এই জিনিসগুলো তোমাদের খেয়াল করতে হবে, প্রশ্ন যখন তুমি পড়বা তখন তুমি ইজিলি আনসার করতে পারবে। দেখো দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনোই পরিবর্তন হয় নাই, তো দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার কোনোই পরিবর্তন না হয় তাকে আমরা কি বলি বলো তো? আমরা বলছি দামের পরিবর্তনের ফলে যদি চাহিদার কোনোই পরিবর্তন না হয়, আগের মতোই যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বলে থাকি যে এরকম হয় যে ইপি এর মানটা 0 হয়ে থাকে। আর শূন্য মানে কি? শূন্য মানে হচ্ছে দামের পরিবর্তনের ফলে চাহিদা কোনো পরিবর্তন নাই। এটা মূলত হয়ে থাকে কোন ধরনের দ্রব্য? এটাকে আমরা মূলত বলে থাকি যে সম্পূর্ণ ওই স্থিতি স্থাপক আমরা বলে থাকি, যেখানে দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনোই পরিবর্তন হয় নাই।
হ্যাঁ, সম্পূর্ণ অস্থিতিশীল। দামের পরিবর্তনের ফলে চাহিদা তার চেয়ে কম হারে পরিবর্তন হলে অস্থিতিশীল বলা হয়, আর দামের পরিবর্তনের ফলে চাহিদা একদমই পরিবর্তন না হলে সেটাকে সম্পূর্ণ অস্থিতিশীল বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে অস্থিতিশীল মানে হচ্ছে দামের পরিবর্তনের ফলে চাহিদা যদি দাম যে হারে পরিবর্তন হয় যদি তার চেয়ে কম হারে পরিবর্তন হয় তা হচ্ছে অস্থিতিশীল। আর সম্পূর্ণ অস্থিতিশীল হয় দামের পরিবর্তনের ফলে চাহিদার কোনোই পরিবর্তন না হলে, সেক্ষেত্রে আমরা সম্পূর্ণ অস্থিতিশীল বলতে পারি। এরপর হচ্ছে একটু উদ্দীপক দিচ্ছে, চাহিদার পরিমাণ দিচ্ছে, এখানে দাম বৃদ্ধি পাচ্ছে, চাহিদা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। তো এখান থেকে বলছে উদ্দীপকে ভারসাম্য দাম কত, এখান থেকে বলছে ভারসাম্য দাম কত। আচ্ছা, এখান থেকে ভারসাম্য দামকে আমরা বের করবো। ভারসাম্য দাম, এটা মনে হয় উদ্দীপকটা ভুল দিচ্ছে। আচ্ছা যাই হোক, 11 টাকা বলছে, এখানে চাহিদা পরিমাণটা আসছে কিন্তু যোগানের পরিমাণটা আসে নাই হয়তো। যাই হোক, তো প্রশ্নটা মনে হয় ভুল ছিল। ঠিক আছে, না হলে তো আমাদের চাহিদা এবং যোগান একসাথে দিতে হবে, যদি আমাদেরকে, হ্যাঁ এই যে চাহিদা এবং যোগান সূচি নির্ভর, চাহিদা পড়ছে কিন্তু যোগানটা পড়ে নেই। যাই হোক, যোগানটা পড়ে নেই আর কি। ওকে, বলছে উদ্দীপকের দাম স্থির অবস্থায় দ্রব্যটি যোগান বৃদ্ধি পেলে যোগান রাখা কি হবে। দাম স্থির অবস্থায় যদি যোগান বৃদ্ধি পায়, যদি এখানে যোগানটা দেয় না, যোগান যদি বৃদ্ধি পায় দাম স্থির অবস্থায়, দাম স্থির আসছে কিন্তু যোগান বেড়ে আসছে, তাহলে সেটাকে আমরা যোগানের বৃদ্ধি বলি। হ্যাঁ, যোগানের বৃদ্ধি বলতে পারি। তাহলে ডান দিকে বাম দিকে স্থান হবে না, বাম দিকে না, ডান দিকে যাবে, বৃদ্ধি পেলে ডান দিকে শিফট, ডান দিকে স্থানান্তর হবে। হ্যাঁ ঠিক আছে, স্থির অবস্থা থাকবে না, দাম স্থির অবস্থায় যদি দ্রব্যটির যোগান বৃদ্ধি পেলে তাহলে যোগান তো বৃদ্ধি পাবে, ডান দিকে স্থানান্তর হবে, সেটা ঠিক আছে, বাম দিকে স্থান হবে, এটা হবে না, স্থির অবস্থায় থাকবে। স্থির অবস্থায় বলতে কি স্থির অবস্থায় বোঝাচ্ছে? আচ্ছা আমরা দেখি অপশন হচ্ছে 2 নাম্বারটা হবে আর কি, রাইট আনসার 2। তারপর আসো, দাম দিছে, আয় দিছে, চাহিদার পরিমাণ দিছে, মানে ভোক্তার আয় দিছে, এখানে দামও দিছে আবার চাহিদার পরিমাণও দিছে। বলছে উদ্দীপক অনুসারে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মান কত। চাহিদার আয় স্থিতিস্থাপকতা বের করতে হবে এখান থেকে। হ্যাঁ, তো চলো আমরা চাহিদা আয় স্থিতিস্থাপকতা বের করি। চাহিদা আয় স্থিতিস্থাপকতা আমরা নির্ণয় করি, সেটা হচ্ছে ইওয়াই, ইনকাম ইলাস্টিসিটি অফ ডিমান্ড। সূত্র হচ্ছে ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা ওয়াই ইনটু ওয়াই ডিভাইডেড বাই কিউ। আসলে একই রকম সূত্র সবগুলো। হ্যাঁ, তো ডেল্টা ওয়াই মানে হচ্ছে প্রাথমিক আয়, প্রাথমিক আয় হচ্ছে 100, আমরা বসাই দিই, প্রাথমিক আয় 100, এবং কিউ মানে প্রাথমিক চাহিদার পরিমাণ, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 10 বসা দিলাম। কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, আগে ছিল 10 হয়েছে 5, তাহলে 5 থেকে 10 বিয়োগ করে দিব ডেল্টা কিউ, তাহলে 5 থেকে 10 বিয়োগ করলে হবে -5। ওকে, আর আয় হচ্ছে আয়ের পরিবর্তন হচ্ছে, আগে ছিল 100 হয়েছে 50, তাহলে 50 থেকে 100 বিয়োগ দিলে এটা পরিবর্তন বের হবে, 50 থেকে 100 বিয়োগ করলে হবে -50। এবার আমরা কাটাকাটি করি, তো উপরে হবে আমাদের, আমরা গুণ করে দিই উপরে, এটার সাথে গুণ করলে হবে -500, আর এটার সাথে গুণ করলে এটা হবে কত, -500। তাহলে এটা ভাগ করলে আনসার হবে 1, মাইনাস মাইনাস চলে যাবে, উত্তর হবে কি 1, তাহলে এটা আনসার হচ্ছে 1 হবে 1। হ্যাঁ, তো এটা কিন্তু পজিটিভ আনসার আসছে, মনে রাখবা। চাহিদার আয় স্থিতি যদি পজিটিভ হয় তার মানে সেটা হবে, পজিটিভ আনসার আসলে সেটা হবে আমাদের কি দ্রব্য, সাধারণ দ্রব্য। আর যদি নেগেটিভ আনসার আসে সেটা হবে নিকৃষ্ট দ্রব্যর ক্ষেত্রে। হ্যাঁ, আয়ের সাথে চাহিদার নেগেটিভ আনসার আসলে নিকৃষ্ট দ্রব্য, আয়ের সাথে চাহিদা যদি কি আনসার আসে, পজিটিভ আনসার আসে, তাহলে সেটা হবে সাধারণ দ্রব্যের ক্ষেত্রে হয়ে থাকে। আচ্ছা বলছে সূচি মোতাবেক চাহিদা রেখা, এখানে চাহিদা রেখা বলছে দাম স্থির আছে, দাম স্থির আছে কিন্তু চাহিদা কি, চাহিদা তোমার হচ্ছে, তোমার চাহিদা কি পেয়েছে, হ্রাস পেয়েছে। তাহলে দাম স্থির থাকলে, আগেটা কি দাম স্থির ছিল, আমরা একটু দেখি তো। হ্যাঁ ঠিক আছে, দাম স্থির আছে, দেখো দাম স্থির আছে কিন্তু চাহিদা কি পাইছে, হ্রাস পাইছে। তাহলে কি হলো, দাম স্থির থেকে বামে স্থান পরিবর্তন। হ্যাঁ, দাম স্থির থাকলে ভোক্তার আয়ের পরিবর্তন হলে, দাম স্থির থাকলে ভোক্তার আয়ের পরিবর্তনের কারণে যেহেতু চাহিদা কমে গেছে, আয় হ্রাস পাওয়ার ফলে চাহিদা কমে গেছে, তার মানে বামে শিফট হবে। ডান দিকে হইতো যদি বৃদ্ধি পাইতো, ভোক্তার আয় বলে যদি চাহিদা বাড়তো, চাহিদা বাড়লে ডানে শিফট হইতো, চাহিদা কমলে কি বামে শিফট। এখানে দাম যেহেতু স্থির আছে তার মানে কি হবে, স্থান পরিবর্তন হবে চাহিদা রাখা যোগান রাখা। ঠিক আছে, এরকম আর কি। এটা যদি চাহিদা রাখা হয় দাম স্থির থাকা অবস্থায় যদি চাহিদা ও আয় বেড়ে যায় তাহলে চাহিদা রাখা ডান দিকে শিফট করবে বৃদ্ধি পাইলে, আর যদি কমে যায় তাহলে বাম দিকে, এখানে বাম দিকে শিফট হবে যেহেতু হ্রাস পাচ্ছে, চাহিদা কমে যাচ্ছে সে কারণে। এরপর আসো 59 নাম্বার, বলছে চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে কি বলে। চাহিদা বিধির গাণিতিক প্রকাশকে আমরা চাহিদা সূচি বলবো। হ্যাঁ, গাণিতিক প্রকাশ হচ্ছে চাহিদা সূচি, আর জ্যামিতিক প্রকাশ হচ্ছে চাহিদা রেখা আমরা বলবো। তারপর হচ্ছে পরিবর্তক দ্রব্যের চাহিদা রেখা আকৃতি, আমরা আগে বলেছি পরিবর্তক মানে হচ্ছে ঊর্ধ্বগামী হবে রেখা, পরিপূরক মানে কি হবে, নিম্নগামী হবে। যেহেতু বিপরীতমুখী সম্পর্ক, পরিপূরক ক্ষেত্রে বিপরীতমুখী সম্পর্ক তাই নিম্নগামী, পরিবর্তকের ক্ষেত্রে সমমুখী সম্পর্ক তা কি হবে, ঊর্ধ্বগামী হবে। তাহলে এই বলছে প্রান্তিক উপযোগ যখন ঋণাত্মক হয় মোট উপযোগ কি হবে, আমরা আগে বলেছি এটা
প্রান্তিক উপযোগ যদি ঋণাত্মক হয় মোট কি পাবে, হ্রাস পাবে, এটা আমরা পড়েছি। হ্যাঁ, তারপর আসো বলছে পি এবং যোগান কিউডি যথাক্রমে 2 এবং এত হলে স্থানাঙ্কের কোন অংশে বসবে এটা। হ্যাঁ, আচ্ছা এটা একটু বলে দিই শোনো। আমি যদি বলি তোমাদেরকে 1/4 চিহ্ন তোমরা, এই যে এটা 0, এটা x অক্ষ, এটা হচ্ছে x প্রাইম অক্ষ, আর এটা হচ্ছে y অক্ষ, এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা y প্রাইম অক্ষ। তো x এর পজিটিভ x এর ভ্যালু এদিকে হয় পজিটিভ 1 2 1 2 3 4 এগুলো, আর x এর নেগেটিভ ভ্যালু হয় এদিকে -1 -2 -3, তাই না? এটা হচ্ছে y এর পজিটিভ ভ্যালু 1 2 3, আর y নেগেটিভ ভ্যালু হয় এদিকে -1 -2 এদিকে হয়। তো এই বক্সের মধ্যে মূলত x এর ভ্যালু পজিটিভ হলে y এর ভ্যালু যদি পজিটিভ হয় এখানে আসে আনসারটা, মানে বিন্দুটা এখানে হয়। যেমন x এর ভ্যালু যদি 2 হয়, y এর ভ্যালু যদি 3 হয়, যদি পজিটিভ বিন্দুটা হবে এখানে। আর x এর ভ্যালু যদি নেগেটিভ হয়, y এর ভ্যালু যদি পজিটিভ হয়, বিন্দুটা হবে এই বক্সে। এটা হচ্ছে স্থানাঙ্কের প্রথম বক্স, এটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক, দ্বিতীয় বক্স, এটা হচ্ছে দ্বিতীয় ঘর, এটা হচ্ছে তৃতীয় ঘর স্থানাঙ্কের, এটা হচ্ছে চতুর্থ ঘর স্থানাঙ্কের, বুঝছো? তো স্থানাঙ্কের প্রথম ঘরে x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু পজিটিভ হলে এখানে বসে, x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু পজিটিভ হলে এখানে বসে, আর এখানে x এর ভ্যালু নেগেটিভ, y এর ভ্যালু নেগেটিভ হলে এখানে বসে, আর এখানে হচ্ছে x এর ভ্যালু পজিটিভ, y এর ভ্যালু নেগেটিভ হলে এখানে বসে। তাহলে আমাদের বলছে p এর মান qs এর মান, p এর মান 2, qs এর মান 3, তার মানে দুইটাই পজিটিভ। দুইটাই যদি পজিটিভ হয় তাহলে দেখা হবে এই স্থানাঙ্কের প্রথম ঘরে। দেখো এটা মান 2, এটা মান 3, মনে করো দাম দুইটা অবস্থায় যোগানের পরিমাণ 3, দুইটা অবস্থায় যোগানের পরিমাণ কত, চাহিদার পরিমাণ 3, বিন্দুটা এখানে না, এই যে স্থানাঙ্কের প্রথম ঘরে বসতেছে। হ্যাঁ, তাহলে আনসার হবে কত, 1। তাহলে এটা গেল। এরপর আসো পরবর্তী কোশ্চেন, বলছে কোন দ্রব্যের প্রান্তিক উপযোগ 5 নিউটন হলে ওই দ্রব্যের ভোগের পরিবর্তন কত হবে। একদম সিম্পল কথা। দেখো প্রান্তিক উপযোগ মানে কি, আমি যদি বলি এরকম যে আমি কিউ টিইউ এবং এমইউ বসে, ভালো করে শুনবা, 1 2, মনে করো আমি 3 বললাম, 1 2 3। তো প্রথমে ছিল মনে করো 10, এরপরটা আমি এখানে 15 ধরলাম। হ্যাঁ, মোট উপযোগ বলো, প্রথমটাকে প্রান্তিক উপযোগ কত, 10, এরপরটাকে প্রান্তিক উপযোগ কত বলো তো, প্রথমটা যেটাই মোট সেটা প্রান্তিক লিখলাম, তারপর মোটে পার্থক্য না, 15 থেকে 10 বিয়োগ করলে হয় 5। আচ্ছা আমি যদি বলি কোন দ্রব্যের প্রান্তিক উপযোগ 5, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমি একটা দ্রব্যের অতিরিক্ত উৎপাদনের ফলে মোট উপযোগ যে পার্থক্য হচ্ছে সেটা প্রান্তিক উপযোগ নাকি? তাহলে একটা দ্রব্যের অতিরিক্ত বা বেশি উৎপাদন করতেছে, তার মানে ভোগের পরিবর্তন হয়েছে কয়টা, 1 থেকে 2টা করতেছে, তার মানে ভোগের পরিবর্তন করতেছে 1, তাই তো প্রান্তিক উপযোগ কত 5 আমরা পাইছি নাকি? তাহলে আনসার হবে কত, ভোগের পরিবর্তন হবে 1, একটা ভোগ বৃদ্ধি করতেছে বিধায় প্রান্তিক উপযোগ কত হচ্ছে, 5 হচ্ছে। হ্যাঁ, প্রান্তিক উপযোগ মানে হচ্ছে কোন দ্রব্যের অতিরিক্ত ভোগের জন্য মোট উপযোগ যে পরিবর্তন হয়, বা কোন দ্রব্যের অতিরিক্ত 1 একক আমি ভোগ বৃদ্ধি করলে মোট উপযোগ যে পরিবর্তন হয় সেটা প্রান্তিক উপযোগ, তার মানে উত্তর হবে 1 একক। চাহিদা সমীকরণ হিসেবে বলতে চাহিদা রেখার ঢাল কত হবে, ঢাল হচ্ছে -2, তাই না? এই যে -2 আমরা আগেই পড়েছি এটা। তারপরটা আসো, বলছে দ্রব্যটির দাম 2 টাকা থেকে 3 টাকা হলে চাহিদার দাম স্থিতি কত হবে। আচ্ছা এই সমীকরণের মধ্যে বলতেছে 2 টাকা থেকে 3 টাকা হলে চাহিদার দাম স্থিতি কত বের হবে। তো তুমি এখানে 2 থেকে 3 টাকা বের করো, যে আমি যদি বলি কিউ সমান 20 - 2 × 2, 2 টাকা থেকে 3 টাকা বলছে, আমরা 2 টাকাকে বসাই, তাহলে কিউ সমান আমরা বলতে পারি 20 - 2 × 4, উত্তর হবে কিউ সমান, উত্তর হবে 16। আচ্ছা তার মানে দাম যদি হয়, হ্যাঁ একদম শর্টকাট কথা হচ্ছে দাম যদি হয় কত টাকা, দাম যদি হয় 2 টাকা, চাহিদার পরিমাণ হচ্ছে তখন 16, ঠিক আছে? তারপর হচ্ছে দাম যদি 2 থেকে 3 হয়, 2 থেকে 3 হয়, তাহলে 3 দুগুণ এখানে কত হবে, 6 হবে, তাহলে 6 হলে আনসার হবে হচ্ছে 14, তাহলে 3 এখানে হবে 14, 3 টাকা হলে 14, সরি 3 টাকা হলে 14 হয়, ঠিক আছে? তাহলে চলো তো আমরা এটার স্থিতিস্থার বের করি, ইপি আমরা বের করি, চাহিদার দাম স্থিতি আমরা যদি বের করি তাহলে কেমন হবে, আমরা বলতে পারি ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কি হবে, কিউ হবে। সো এখানে আমাদের পি এর মান প্রাথমিক দাম হচ্ছে 2, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 16, এরপর এখানে হবে ডেল্টা কিউ, ডেল্টা কিউ মানে হচ্ছে চাহিদার পরিবর্তন, তাহলে 14 থেকে 16 বিয়োগ করে দাও, 14 থেকে 16 বিয়োগ করলে হবে -2, ডেল্টা মানে দামের পরে 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, তাহলে আনসার হবে উপর হবে -4, নিচে হবে 16। তো -4 কে তুমি যদি 16 দিয়ে ভাগ করো কত হয় দেখো তো একটু, -4 কে তুমি যদি 16 দিয়ে ভাগ করো কত হয়, মানে 4 ডিভাইড বাই 16, উত্তর হচ্ছে -0.25। তো মাইনাস তো কাটা যাবে, 0.25 হবে এক উত্তর, 0. ও আমি কি ভুল করছি কোনো জায়গায়, ও না এটা তো উত্তর তো ঢালেরটা বলতেছে, -0.25 হবে উত্তর, উত্তর কত হবে 0.25, দেখি তো আমরা হয়েছে কিনা 0.25। আচ্ছা এখানে তো সেভাবে দেয় নাই, 2/3 দিছে, একই কথা কেমন, তোমরা এটা করে দেখবা, ম্যাথটা করবা, ওকে? এরপর আসো,
বলছে দ্রব্যটির দাম 2 টাকা, এটা বলে ফেললাম। এরপর আসো প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের সমষ্টিকে আমরা কি বলি? মূলত প্রান্তিক উপযোগ সমষ্টিকে মোট উপযোগ বলা হয়। আমরা প্রান্তিক উপযোগগুলো যোগ করে করে কি বের করি? মোট উপযোগ নির্ণয় করি, তাই ঠিক আছে। তাহলে আনসার হবে মোট উপযোগ বলবো। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের আমাদের সেকেন্ড আমাদের ওয়ান শট ক্লাস। তো ক্লাসটা একটু লং হয়েছে, যেহেতু এই চ্যাপ্টারটা অনেক বড় এবং হচ্ছে এখান থেকে তোমাদের সবচেয়ে বেশি এমসিকিউ আসবে এই চ্যাপ্টার থেকে। আর একদম আমি সবকিছু ধরে ধরে একটা একটা করে বোঝানোর চেষ্টা করছি। আশা করছি এই ক্লাসটা যারা একদম শেষ পর্যন্ত করতে পারছো, তোমাদের এই চ্যাপ্টারে এমসিকিউ নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, আর কোনো চিন্তা করতে হবে না। এই ধরনের কোশ্চেনের পরীক্ষা আসবে এবং তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবা। সো সবাইকে ধন্যবাদ এই ক্লাসটা শেষ পর্যন্ত করার জন্য। এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে তোমরা ক্লাসগুলো করছো কিনা, সেটা আমাদেরকে জানাবে, আমাদেরকে উৎসাহ দিবে, তাহলে আমরা আরও বেশি তোমাদের জন্য ওয়ান শট ক্লাস নিয়ে আসতে পারবো। সো সবাই আমাদের পড়ালেখা পেজে ফলো করে রাখবা, ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবা যদি ইউটিউব থেকে আমাদের এই ভিডিও দেখে থাকো। তো দেখা হচ্ছে সবার সাথে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।